আসসালামু আলাইকুম সবাইকে। মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ান, এলাকার মুরব্বিয়ান যারা এসেছেন এবং অনেক বিশিষ্ট ব্যবসায়ী এবং এই সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সবাইকে ধন্যবাদ। আপনারা দেশের জন্য আপনাদের আবেগ কতটুকু, আগ্রহ কতটুকু, এই শীতের রাত্রে আপনারা এসেছেন এই মিটিংয়ে, এটা থেকে আমি আন্দাজ করতে পারি। এত বছর 30-40 বছর থেকেও আপনাদের দেশের জন্য মায়াটা মনে হচ্ছে কমেনি, এটা বোঝা যায়। আমি আজকে এসেছি এখানে, ডিট্রয়েটে আসার কোনো প্ল্যান ছিল না। সত্যি কথা বলতে আমার বন্ধু মানুষ ডক্টর মেরন রহমানের জন্য আমি এখানে এসেছি, আর কামাল সাহেব অনেক ব্যবস্থা করেছে আমার জন্য। এই দুজনের উদ্যোগে আমি ডিট্রয়েটে এসেছি, কারণ সাধারণত ডিট্রয়েট আমার স্কেজুলে পড়ে না। আমি নিউ ইয়র্ক, ওয়াশিংটন, এই দুইটা, আর বস্টনে হয়তো যাই আমার বোনকে দেখতে, এই তিনটা শহরের মধ্যে সীমাবদ্ধ থাকে। তো মেরন ভাই খুব আমাকে জোর করলেন যে বিশেষ করে এখানে অনেক বাঙালি আছে, বড় কমিউনিটি আছে, আমার আগ্রহ বাড়ালেন যে আপনাদের সাথে একটু দেখা হোক। তো মেরন ভাইকে সবার একটু ধন্যবাদ দেওয়া উচিত, কারণ আজকে সবাটা ওনার জন্য। দেশের অবস্থা আমি কয়েকটা বিষয় নিয়ে বলবো, আমাদের দলকে নিয়ে বলবো, দেশের অবস্থাকে নিয়ে বলবো, এবং কি কি ঘটছে দেশে এটা নিয়ে অনেকের ইন্টারেস্ট আছে। এখন দেশে একটা স্বৈরাচারী সরকার ক্ষমতায় আছে। কোনো নির্বাচন ছাড়া 2008-এর পরে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। তারা রাজত্ব করছে গায়ের জোরে, পুলিশের অত্যাচারে তারা মানুষকে জব্দ করছে এবং বিভিন্নভাবে জব্দ করছে মিথ্যা কেস দিয়ে। কেস যেভাবে করে, কোনো একটা ঘটনা ঘটে, ধরেন রাস্তায় কেউ অবরোধ করে, 10 জন বিএনপি জামাতের 10 জন নেতার নাম দিয়ে দেয়, আর 400 অজ্ঞাতনামা ব্যক্তি, 400 unknown persons, তখন আপনার নামও ঢুকাই দিতে পারে। আপনি বলবেন আমি তো দেশেই ছিলাম না, আমি মিশিগানে ছিলাম। ওটা আপনাকে কোর্টে প্রমাণ করতে হবে 3-4 বার গিয়ে, কয়েক বছর ধরে আপনাকে ওখানে কোর্টে যেতে হবে, প্রমাণ দিতে হবে যে আপনি দেশেই ছিলেন না ওই সময়। এইভাবে মানুষকে বিভিন্ন এই মিথ্যা মামলার জালে মানুষকে ঢুকানো হয় এবং অত্যাচার করা হয়, রীতিমতো অত্যাচার। তো এই মুহূর্তে আমাদের 2000 আলেম উলেমা ওনারা কিন্তু জেলে আছেন। তাদের বিরাট একটা অপরাধ, একটা বিদেশি প্রধানমন্ত্রী আমাদের দেশে আসবে, সেটাতে আপত্তি জানানো বাংলাদেশে কিন্তু অপরাধ। ট্রাম্প যখন ব্রিটেন ভিজিট করলো, তখন লক্ষ লক্ষ রাস্তায় নেমেছিল প্রতিবাদ করতে। তাদের কাউকে জেলেও দেয়নি, তাদেরকে টর্চার করা হয়নি। বাংলাদেশে এখন আমরা এই 50 বছর পরে আমরা কিছুটা পিছিয়ে গেছি অনেক দিক থেকে। স্বাধীনতা বা দেশের মুক্তি এগুলো এখনো হয়নি। স্বাধীনতা সংগ্রাম হয়েছে, কিন্তু আমরা স্বাধীনতা পাইনি বিভিন্ন কারণে। এখন জেলে গেলে আপনি জানেন না আপনাকে টর্চার করা হবে কিনা, চিকিৎসা দেওয়া হবে কিনা আপনার জানান, এটা কেউ জানে না। আইয়ুব খানের সময় মানুষ জেলে যেত, কিন্তু রাজনৈতিক যারা বন্দী ছিল তাদেরকে কিন্তু সম্মানের সাথে তাদের ব্যবহার করত এবং তারা চিকিৎসাও পেত। আপনারা তো এখন সবাই জানেন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে কি করা হচ্ছে, যে সরকার যে নাটক একটা তৈরি করেছে এই ব্যাপারে, এবং এটা একটা খুব নিষ্ঠুর একটা নাটক তারা করছে। এই বয়স্ক ভদ্রমহিলা, একজন বীর উত্তমের বিধবা স্ত্রী, ওনাকে ঠিকমতো চিকিৎসা দেওয়ার ওরা ব্লক করছে, রীতিমতো ব্লক করছে। এবং আমি আসার আগে ওনার ডাক্তারের সাথে প্রায় 50 মিনিট আলোচনা করেছি। আমার ধারণা হয়েছে যে ওনার আর বেশি দিন বোধহয় নাই, যদি ঠিকমতো চিকিৎসা না পান। যেই চিকিৎসা ওনার দরকার, সেটা এই প্রযুক্তি শুধু আমেরিকায় আছে এবং ডাক্তারগুলিও আমেরিকায়, ক্লিভল্যান্ডে এবং বাফেলোতে 2টা ক্লিনিক আছে যেখানে সম্ভব। তো ওনাকে আমেরিকায় না আনলে উনি বাঁচবেন না, এবং আমেরিকায় আনার সম্ভাবনাটা আমি এখন মনে হচ্ছে দিনে দিনে কমে যাচ্ছে। ওনার শারীরিক অবনতির জন্য এখন ওনার ট্রাভেল করাটা খুব কঠিন হয়ে গেছে। তো এটা খুব ডিমোরালাইজিং দেশের বিরোধী দলদের জন্য। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, তাদেরকে আক্রমণ, তাদের গুম, হত্যা,
আপনারা তো জানেন কাদের কাদের গুম করা হয়েছে, এইগুলি আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেকটা কমে গেছে এটার ফলে। আওয়ামী লীগ এখন একটা ঘৃণিত দল বাংলাদেশে, এটা একটা নষ্ট দল। এবং আওয়ামী লীগ অর্থনৈতিক অগ্রগতির কথা বলে, এটা যে মিথ্যা এটা প্রমাণ হলো যে অর্থনীতি খুব গুরুত্বপূর্ণ। মানুষ যদি সুখে থাকে, ঠিকমতো খেতে পারে, তাদের আর্থিক অবস্থা ভালো থাকলে তারা ভোট দিবে একটা সরকারকে, ঠিক না? আওয়ামী লীগ একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, তাদের সেই সাহস নাই জনগণের সামনে আসা সুষ্ঠু নির্বাচনে। এটা থেকে প্রমাণ হয় যে তাদের আর্থিক উন্নতির কথাগুলি বেশিরভাগই মিথ্যা। এবং বৈষম্যতার কারণে কিছু লোক অনেক ধনী হয়েছে, তারা তাদের প্রাইভেট প্লেন কিনছে। 8টা পরিবারের প্রাইভেট প্লেন আছে। আমেরিকা আপনারা জানেন কত ধনী পরিবারের প্রাইভেট প্লেন থাকতে পারে, আর বাংলাদেশে তারা কত ধনী আপনি আন্দাজ করতে পারেন। আর কিছু পরিবার তারা রাত্রে ঘুমাতে পারে না, তাদের কালকে বাচ্চাদেরকে কি খাওয়াবে, কোন বাচ্চাকে খাওয়াতে পারবে, এটা তারা ঠিক করতে হয়। কিছু মানুষ বাংলাদেশে ঘুমাতে পারে না, তাদের যে টাকাগুলি কোন দিকে কিভাবে পাচার করবে, হাজার হাজার কোটি টাকা, এটা নিয়ে তাদের ঘুম হারাম। আর অন্য মানুষের ঘুম হারাম, কালকে তাদের খাবার কোত্থেকে পাবে। সো দুই গ্রুপেরই ঘুম হারাম বাংলাদেশে। সো মানুষ খুব কষ্টে আছে, এটা জিনিসটা বুঝতে হবে। তারা ভয় ভয় আছে। এই অবস্থার বলাটাই একটা অপরাধ। দেশের অবস্থা ভালো না, এটা দেশের বিভিন্ন লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন এই কালো আইন, এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটার অধীনে বিভিন্ন লোককে তারা জেলে নিয়ে টর্চার করেছে। এবং প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর সম্বন্ধে কোনো কিছু বললে এটা একটা বিরাট অপরাধ বাংলাদেশে, যেখানে আপনারা তো জানেন ট্রাম্পের বিরুদ্ধে, প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে সারাক্ষণ লোকে কথা বলছে, তাদের তো কেউ জেলে নিচ্ছে না, কেউ টর্চার করছে না, কোনো মামলাও দিচ্ছে না। সো আমাদের রাজনীতি, আমাদের গণতন্ত্র একেবারে অন্যরকম। আমাদের গণতন্ত্র যে নেই, এটা মার্কিন যুক্তরাষ্ট্র এটা মোটামুটি এটা প্রমাণ করেছে। সামিট ফর ডেমোক্রেসিতে বাংলাদেশ কোনো দাওয়াত পায়নি। এটা একটা বিরাট থাপ্পড় এই আওয়ামী লীগ সরকারের গালে, বিরাট একটা থাপ্পড়। আর এই থাপ্পড়গুলি কিন্তু আপনাদেরকে বলতে চাই, এগুলো আরো হচ্ছে আর আরো হবে। তো এখানে শেষ না। অনেক জিনিস করতে করতে অনেক দিন লেগেছে। লোকের মনে হচ্ছে যে কিছু তো পাল্টাচ্ছে না, এরকম আমরা প্রতিবাদ করছি, ভয় ভয় আছি, কত বছর ধরে এরকম চলছে। কিন্তু আপনাদেরকে বলতে চাই যে ভ্লাদিমির ইলিচ লেনিনের একটা কথা, সে বলেছিল, there are decades in which nothing happens and there are weeks in which decades happen. We are facing now that period of weeks in which decades happen. বিরাট বিরাট জিনিস হবে সামনের কয়েক সপ্তাহে, আপনারা দেখবেন। এবং পরিস্থিতি আস্তে আস্তে পাল্টে যাবে এবং ইনশাল্লাহ আমাদের দেশটা মুক্ত হবে, স্বাধীন হবে। আমাদের 2000 আলিম যারা জেলে আছে, তারা যে এই স্যাংশনগুলি দিয়েছে, তাদের জন্য এটা একটা বিরাট একটা 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 শুভ একটা খবর যে তাদেরকে যারা টর্চার করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে এবং হচ্ছে। এই জিনিসটা এই 2000 আলিম আজকে বুঝলো, তাদের জেলেও তাদের কাছে এই খবর গেছে। আমার দলের 7 জন এখনো জেলে আছে, বিভিন্নভাবে তাদেরকে টর্চার করা হচ্ছে। এখন বাংলাদেশের রাজনীতি করা, আমি কেন এসেছি এটা একটা প্রশ্ন, এবং এই দলে কেন এসেছি, আওয়ামী লীগ কেন যায়নি। সত্যি কথা বলতে সহজ পথটা ছিল আওয়ামী লীগে যাওয়া। এটা পারিবারিক সূত্রে মানুষ রাজনীতি করে বাংলাদেশে। কিন্তু সমস্যাটা হলো যে আব্বা যখন মারা গেছিলেন 2005-এ, আমাকে অফার করা হয়েছিল ওই হবিগঞ্জ 3-এর নির্বাচন করার জন্য, কিন্তু আমি কোনো ইন্টারেস্ট দেখাইনি। আমার জন্য একটা এমপি হওয়া এটা আমার বিরাট কোনো সম্মানী জিনিস না আমার জন্য। আর বিশেষ করে আওয়ামী লীগে যোগদান করার কোনো ইচ্ছা ছিল না। আমাকে আওয়ামী লীগের নেতৃত্ব আমাকে আকৃষ্ট করেনি, সত্যি কথা বলতে তখনই করেনি। আমি হতে পারতাম, লোকে বলে আমি এমপি হতে পারতাম না, সেই জন্য আমি অন্য দলে গেছি। আমি ওই দিনই এমপি হতে পারতাম। আমাকে তখন 2005-এ আপনারা জানেন নবীগঞ্জ বাহুবলের এবং হবিগঞ্জের মানুষের কতটুকু সহানুভূতি ছিল আব্বার প্রতি।
আমাকে ভোট দিত, আমাকে না দেখেও ভোট দিত। আর আমাকে হারাবার মতো কারো অবস্থা ছিল না, আমার কোনো টাকাও খরচ করতে হতো না, আমার তো এরকম টাকা নাই। আমার বাবাও আর আমরা চাকরিজীবী, আমরা কোনোদিন ব্যবসা করিনি, আমার কোনো ব্যাংক নাই, কোনো গার্মেন্টস নাই। থাকলে হয়তো আমার দল চালাতে একটু সুবিধা হতো, কিন্তু আমি একই মানুষ থাকতাম না যদি আমি ব্যবসায়ী হতাম বাংলাদেশে। বিশেষ করে বাবার কোনো সুযোগ সুবিধা নিতাম আমার বাবার থেকে, তাহলে তো ঠিক না। ওটা আপনারা জানেন আমেরিকায় বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আমাকে কোনো সুযোগ সুবিধা দেওয়া। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কনসেপ্টটা বাংলাদেশে একটু কম, এটা বুঝাতে সময় লাগে, এটা অপরাধ কেন। তো ব্যাপারটা হলো যে এটা আগের আওয়ামী লীগ না, এটা একটা প্রথম আমার উত্তর। আগের আওয়ামী লীগ চিন্তা করা যেত, কিন্তু বললাম তো নেতৃত্ব আমাকে আকর্ষণ করেনি। কিন্তু আগের আওয়ামী লীগ জনগণের অধিকার নিয়ে কথা বলতো এবং কাজও করতো সেরকম। এখন তারা জনগণের অধিকারের কথা বলে, কিন্তু এটা হাস্যকর। তারা ভোটের অধিকার, কথা বলার অধিকার, সব অধিকার তারা খর্ব করেছে বাংলাদেশে, এবং এটা তারা কখনো মাপ পাবে না। বাংলাদেশের জনগণ কেউ তাদেরকে এই ব্যাপারে মাপ করবে না। তারা কিন্তু অন্যরকম দল, এটা একটা গণতান্ত্রিক দল আর না। 2018 নির্বাচনে আমি যেটাকে নির্বাচন বলে অংশগ্রহণ করেছি। বেশিরভাগ ভোটই 29 তারিখে ভোট কাস্ট হয়েছে আমার এলাকায়, নবীগঞ্জ বাহুবলে। এখন এটা বাংলাদেশে এটা নিয়ে হাসাহাসি করে লোকে যে খুলনায় 104% লোক ভোট দিয়েছে। আপনি একটু বুঝতে পারছেন ব্যাপারটা। বিদেশিরা দেখে যে কত জায়গায় 99% লোক ভোট দিয়েছে, মরা মানুষ উঠে ভোট দিয়েছে। আপনারা তো জানেন বাংলাদেশের অবস্থা। আমি ব্রিটিশ হাই কমিশনের সাথে যোগ করছিলাম, তোমাদের ওখানে তো ভোটের অধিকারকে অত ভালোবাসে না, আমাদের এখানে মরা মানুষ এসে ভোট দেয়া, তোমাদের এটা কখনো হয়? বললো না। বলে আমাদের তাহলে ভোটের প্রতি আমাদের আকর্ষণটা, আমাদের ভালোবাসাটা একটু বেশি। ভোটটা হলো এমন একটা জিনিস, গরিব মানুষরা খুব পছন্দ করে ভোট দিতে। বয়স্ক মহিলা আমি দেখলাম নবীগঞ্জে দাঁড়িয়ে আছে 6:30 থেকে 8:30 ভোট কেন্দ্রে ঢুকতে দিয়েছে। তারা দেখে বাক্সগুলি 9টা 10টা বাক্সগুলি ভরা ভোটে। তো বললো আমরা তো প্রথম, 6:30 আগে তো কেউ ছিল না। আর খুলে 8:30 বাক্সগুলি কি করে ভরে গেল? কোনো উত্তর নাই। এবং ওই যে একটা জিনিস, মানুষের একটা অধিকার, এক মুহূর্তের জন্য, যে মুহূর্তটা ভোটের কাগজটা বাক্সে দেয়, ওই মুহূর্তে দেশের সবচেয়ে ধনী লোক এবং সবচেয়ে গরিব লোক তারা সমান, ওই একটা মুহূর্তের জন্য। পরে আর তারা থাকে না। ওই মুহূর্তটা পার হয়ে গেলে তাদের মধ্যে বিরাট বৈষম্যতা, পার্থক্য, অনেক কিছু থাকে। তো ওই মুহূর্তের জন্য তারা সমান, এবং এটাই আমরা চাই একটা গণতন্ত্রে এটা হোক। আমরা সবাই চাই। গরিব মানুষরা কিন্তু ভোটের অধিকারকে খুব ভালোবাসে। আপনারা ঠিক গ্রামের ভোট যারা দেখেছেন তারা এটা জানেন। আমি 2000-এ দেখেছি আমার আব্বার নির্বাচনের সময়, আমি 2018-তে দেখেছি তারা কত কষ্ট করতে, তারা যুদ্ধ করতে রাজি ছিল ভোটের জন্য, যে ভোট কেন্দ্র দখল হচ্ছে, আমরা কি এটা মোকাবিলা করব? কিছু লোক আহত হবে, কিছু লোক মারাও যেতে পারে পুলিশের গুলিতে। আমি বললাম না, আমরা একটা সিট পাওয়ার জন্য আমার কয়েকটা মানুষ মারা যাবে, আমার এই জিনিসটা আমি ফেস করতে পারিনি। তো আমার একটা দোষ আছে, আমি পারিনি। এটা অনেকে পারে, আমি পারিনি। আমি জাস্ট, এটা সম্ভব না যে 10টা ইয়াং ছেলে মারা যাবে আমার কারণে, আমার ভোটের অধিকার রক্ষা করার জন্য, আর আমারকে জিতানোর জন্য তারা জান দিবে। এটা খুব কঠিন একটা সিদ্ধান্ত ভাই। আমি যেটা বলতে চাই, আমি এদেশে এবং পশ্চিমা দেশে বড় হয়েছি, আমার জন্য এটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল। করতে হতে পারে এরকম ভবিষ্যতে, সবাইকে রিস্ক নিতে হয়, আমাকে রিস্ক নিতে হয়। আমার রিস্কটা একটু ডিফারেন্ট, কারণ আপনারা জানেন আব্বার বিচার এখনো হয়নি। কত বছর হয়ে গেছে? 16 বছর হয়ে গেছে, কোনো বিচার হয়নি, কোনো সুষ্ঠু তদন্ত হয়নি। ওই কারণে বিচার হয়নি। যেই চার্জশিটগুলি দিয়েছে এগুলো সব ফ্রড, একটার পর একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। আর প্রত্যেকটাই আমাদেরকে জোর করে তারা পার করতে চেষ্টা করেছে, যে এটাই ঠিক, কিন্তু আগেরটার চেয়ে কোনো সম্পর্ক নাই। আগেরটাও ঠিক একইভাবে জোর করেছিল, কিন্তু তদন্তটা ঠিক না হলে তো মামলাটা ঠিক হবে না। সো আমি সব মামলা ওদের প্রত্যাখ্যান করছি। আপনাদেরকে শুধু বলতে চাই, এটা থেকে আপনি কথাটা বুঝতে চেষ্টা করেন। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকে, আমার বাবার হত্যার সঠিক বিচার হবে না। ওকে, কথাটা বুঝে গেছেন, রাইট?
সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদেরকে আজকে বললাম। তো এটা আমি আশা করি না ওরা তদন্ত করবে, কারণ তদন্ত করলে অনেক জিনিস বের হবে যেটা যেটা না করে না করে দাও। একটু তদন্ত করলে অনেক কিছু বের হবে যেটা এই সরকার সহ্য করতে পারবে না। ওকে, আমার দলের কি ভবিষ্যৎ, আমাদের দলের কি স্বপ্ন, এটা নিয়ে আমি একটু বলতে চাই। প্রথমে বিপিন নূরের কথা। সে আমাদেরকে বলা হয় যে আমরা হয়তো আওয়ামী লীগের কোনো একটু ষড়যন্ত্র, আওয়ামী লীগের বি টিম, আওয়ামী লীগের আমরা বিরোধী দল হওয়ার জন্য আমি আসছি। আমি আইএমএফ এর লোভনীয় চাকরি ছাড়িনি কারো বিরোধী দল হওয়ার জন্য। আর আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচনে যাই, আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে আমরা ক্ষমতায় যাব এবং আওয়ামী লীগ 5 নম্বর দলও হয়তো হবে না। তারা বিরোধী দল হওয়ার তো দূরের কথা, ওই ভোটই পাবে না। 12 থেকে 15% ভোট তাদের। আমাদের নূরের উপর 19 বার আক্রমণ হয়েছে। এখন আপনারা যারা ফেস করেছেন, এবং আমি একবার করেছি টাঙ্গাইলে, যে ছেলেরা আমাদের দিকে আসছে, অগ্রসর হচ্ছে, আমাদের হাতে ফুল, মৌলানা ভাসানীর কবরের জন্য আমরা ফুল নিয়ে আসছি, ওদের হাতে রড, বাঁশ আর আয়রন পাইপ। এটা যদি ফেস করেন খালি হাতে, আমি একবার করেছি, নূর 20 বার করেছে, 20 বার, 6 বার হাসপাতালে গেছে। আমি তার পায়ের হাড্ডিগুলি আমি জানি ভেঙেছে। আমি তার অর্থোপেডিক সার্জনকে জিজ্ঞেস করলাম যে কোন কোন হাড্ডি ভেঙেছে। তো বলে, স্যার আপনি ভুল প্রশ্ন করছেন, আমি আপনাকে দেখাচ্ছি কোন কোন হাড্ডি ভাঙেনি, এই 3টা হাড্ডি কখনো ভাঙেনি। সো এই অবস্থা। তাকে আপনারা ভাবছেন যে আওয়ামী লীগের প্রিয় পাত্র, যে এতবার তাকে আক্রমণ করেছে, তার সাথে অন্যরা তাকে প্রাণ দিয়ে তারা রক্ষা করে। একজনের মাথায় হাতুড়ি দিয়ে মেরেছে, তার অবস্থা খুবই শোচনীয়, কখনো হয়তো ঠিক হবে না। আর হাত পা ভেঙেছে তো প্রচুর লোকে, আমার সামনে ঘটেছে এটা টাঙ্গাইলে। তো আপনারা যদি কখনো এই ধরনের জিনিস ফেস করেন, নিজে কিছু ছেলে আপনার দিকে আসছে আয়রন রড নিয়ে, আর ওটার সম্মুখীন হন, তারপরে আপনাকে যদি সরকারি দালাল বলে, খারাপ লাগে জিনিসটা, ওর জন্য, এই ছেলেটার জন্য খারাপ লাগে। আমি তো বিভিন্ন দেশে পড়াশোনা করেছি, পড়িয়েছি, অক্সফোর্ডেও পড়িয়েছি। আমি আপনাদেরকে বলতে পারি নূর ইজ অ্যান এক্সেপশনালি ট্যালেন্টেড ইয়াং ম্যান। ওর কথা বলার স্টাইল, ওর বুদ্ধি, ওর অ্যানালিটিক্যাল পাওয়ার খুব সারপ্রাইজিং। এত কম বয়সের একটা ছেলের মধ্যে আমি খুব কম আমি দেখিনি। ইনফ্যাক্ট আমার 1% বা 2% ছাত্রের মধ্যে সে পড়বে যে কোনো দেশে। সো হি ইজ এ ভেরি ট্যালেন্টেড ইয়াং ম্যান। এবং সে যে স্ট্র্যাটেজিক থিঙ্কিং করছে, অ্যানালাইজ করছে, এবং তার দেশপ্রেম সম্বন্ধে আমার কোনো সন্দেহ নাই। আপনাদের কারো কারো থাকতে পারে, আমার নাই। আমি বিশ্বাস করি যে ও দেশটাকে ভালোবাসে এবং দেশের মানুষকে ভালোবাসে। আমাদের দল জয়েন করার জন্য কি কোয়ালিফিকেশন দরকার? ডক্টরেট দরকার নাই, অক্সফোর্ডের বা ইউনিভার্সিটি পড়া সেটাও দরকার নাই। কোয়ালিফিকেশনটা হলো আপনি দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন, আর কখনো দুর্নীতিতে জড়িত ছিলেন না। অনেকে জয়েন করতে চাচ্ছে আমাদের দলে। আমি দুর্নীতিগ্রস্ত লোককে চাচ্ছি না, কারণ দলটাকে পরিষ্কার রাখার চেষ্টা করছি। একেবারে পারবো না, কারণ সবাই মানে হাজার হাজার লোক জয়েন করছে, আমি প্রত্যেকের সিভি বায়োডেটা আমি এটা ইনভেস্টিগেশন করতে পারছি না। কিছু লোক ঢুকে যাবে, কিন্তু আমি চেষ্টা করছি দলটাকে পরিষ্কার রাখতে, ওই ধরনের ভালো মনের মানুষদেরকে আমাদের দলে রাখা। আমরা একটা মধ্যপন্থী দল। মধ্যপন্থী মানে আমরা বামপন্থীও না, আমরা ডানপন্থীও না, কিন্তু আমাদের সব দলের প্রতি সহানুভূতি এবং কোন দলের বিরুদ্ধে আমাদের কোনো রাগ নাই। আমরা দেখি আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগ সবার বিরুদ্ধে, গণবিরোধী একটা দল। আওয়ামী লীগ এককালে একটা খুব প্রিয় দল ছিল মানুষের, জনগণের, হয়তো 31-35% সাপোর্ট ছিল। এখন কমে এসে আমার ধারণা 15% নেমে আসছে। অনেক জায়গা তারা রাজনৈতিক মাঠে অনেক জায়গা ছেড়ে দিয়েছে। আমাদের দল ওই জায়গাগুলি নিতে চায় এবং অন্য আরো জায়গা নিতে চায়। ওকে, আওয়ামী লীগ একটা সুযোগ তৈরি করেছে, দেশে ঘৃণিত হওয়াতে আমাদের জন্য একটা সুযোগ তৈরি করেছে। আমি মনে করছি দিস ইজ এ গুড টাইম। জনগণের কথা বললে, জনগণের স্বার্থ রক্ষা করলে, দেশের স্বার্থ রক্ষা করলে, অন্য কোনো দেশের স্বার্থ আমরা রক্ষা করি না। আমাকে জিজ্ঞেস করে আপনার কি প্রো আমেরিকা বা প্রো চায়না বা প্রো ইন্ডিয়া, আপনার কি কি কোন দেশের আপনার পেছনে আছে? আমি বলি আমরা প্রো বাংলাদেশ। আমার পেছনে শক্তিটা কি? আমার পেছনে শক্তি হলো বাংলাদেশের জনগণ। আমাদের টাকা কোত্থেকে আসে? জনগণ টাকা দেয়। জনগণের দল, জনগণ টাকা দেবে।
500 টাকা, 200 টাকা, 100 টাকাও আমরা বিকাশে পাই, আমাদের খরচ চলে। আমাদের খরচ সম্বন্ধে আমি পরে বলবো। কিন্তু দলটা হতে হবে জনগণের, জনগণকে চালাতে হবে, কোনো উপায় নাই। আমাদের কোনো কোটিপতি নাই যে আমাদেরকে ব্যাক করছে, বা কোনো দেশ নাই যে আমাদের ব্যাকিং দিচ্ছে যে ওদের কথায় আমি চলবো। আমরা সরি, আমাদের দেশের স্বার্থ ফার্স্ট, তারপরে অন্য দেশে খাতির করব, বন্ধুত্ব রাখবো, কিন্তু কারো আধিপত্য আমরা মানব না। এটাই আমাদের একটা, আপনাদের কাছে একটা কথা আমি রাখলাম, এবং এই কথাটা ইনশাল্লাহ আপনারা দেখবেন আমাদের কাজে। ক্ষমতায় কখনো যায়নি। আমাদের ধারণা যে গত 50 বছরে যেসব দল দেশে রাজনীতি করেছে তারা আমাদের মুক্তি, আমাদের স্বাধীনতা রক্ষা করার ব্যাপারে ব্যর্থ হয়েছে, ফেল করেছে। আমার প্রজন্ম বিশেষ করে স্বাধীনতা এনেছে আরেক প্রজন্ম, আমাদের মুরব্বীরা, কিন্তু আমার প্রজন্ম ফেল করেছে। আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম। কিছু লোক ব্যবসা করছে, কিছু লোক চাকরি করেছে আমার মতো। তারা দেশের স্বাধীনতা রক্ষা করার ব্যাপারে তারা সক্রিয় পদক্ষেপ নেয়নি, এবং নতুন প্রজন্ম এই জিনিসটা বুঝে গেছে, এবং তারা এগিয়ে এসে তারাই আমাদেরকে আবার স্বাধীন করবে, আবার মুক্ত করবে। আমি এটার ব্যাপারে অ্যাবসলিউটলি কনফিডেন্ট। আপনাদেরকে বুঝতে হবে তাদের উপরে সারা আমাদের ইতিহাসে 52-তে, 47-এ, 71-এ, 91-তে যুব সমাজই আমাদের নেতৃত্ব দিয়েছে এইসব সংগ্রামে। এটা আপনাদের স্বীকার করতে হবে। ইভেন 71-এও যুব সমাজের একটা বড় ভূমিকা ছিল। এইবারও তারা বড় ভূমিকা রাখবে, এবং দিনে দিনে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। তাদের চিন্তাধারা আপনি ওইভাবে কন্ট্রোল করতে পারবেন না। মিথ্যা খবর টেলিভিশনে দিয়ে, যেগুলো আওয়ামী লীগ এমপির টেলিভিশন চ্যানেল, আওয়ামী লীগ এমপির দালাল এবং দালালদের খবরের কাগজের খবর তারা বিশ্বাস করে না। তারা ইন্টারনেট যুগের ছেলে মেয়ে থাকবে। দলীয়ভাবে আমরা অনেকের প্রতি আমরা সহানুভূতি জানাই। আমি প্রথমেই শুরু করেছি আলিমদের কথা বলে। একজন আমাকে জিজ্ঞেস, তাহলে কি আপনারা কি হেফাজত এবং জামাতের সাথে? বলে, আমি একটা মানুষকে অত্যাচার করা হচ্ছে, আমি এটা প্রতিবাদ করব। শেখ হাসিনাকে যদি জেলে দিয়ে অত্যাচার করা হয়, আমি সেটার প্রতিবাদ করব। এটাতে আমার উপর অনেক ক্ষেপে গেছিল, আপনারা বুঝতে পারছেন। কারণ আমি যে কথাটা বললাম, কারণ খালেদা জিয়ার পক্ষে বললে আমি নাকি বিএনপি জয়েন করব, এটা কোনো কথা না। আমি মনে করি একটা অন্যায় হচ্ছে, আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে দলকে কনসিস্টেন্ট একটা পজিশন নিতে হবে। হিউম্যান রাইটসে কিছু মানুষের অধিকার আছে হিউম্যান রাইটস, আর অন্য মানুষের নাই। আমরা এটা করতে পারি না, এটা ইনকনসিস্টেন্সি হয়ে যায়। আপনারা তো বুঝতে পারছেন দলের কি কি আমাদের ভবিষ্যতে আমরা কি কি করতে চাই ক্ষমতায় গেলে। আমরা দেশটা এভাবে চলতে পারে না। আমরা দেশে পরিবর্তন আসবো শুধু দেশ পরিচালনার ব্যাপারে, দেশের পুরো কালচারটা আমরা বজায় দিব। এখন যে একটা দুর্নীতির কালচার, সেক্রেটারি থেকে পিয়ন পর্যন্ত সব দুর্নীতিগ্রস্ত, এটা মানুষ মেনে নিয়েছে যে এইভাবে তো চলবে, এর চেয়ে ভালো কখন যাবে না। আমি এটা মানি না। আমি মনে করি আমরা দুর্নীতি আমরা দমন একেবারে 100% দমন করবো প্রথম সপ্তাহে, এটা কারো আশা করা উচিত না। কারণ আমাদের ভিতরে আওয়ামী লীগ ঢুকিয়ে দিয়েছে, দুর্নীতি ছাড়া দেশ চলবে না। আমরা আস্তে আস্তে এটা বন্ধ করব। টপ থেকে যদি ঠিক থাকে, মাছের পচন হয়তো মাথা থেকে, উপরের দিকে আমরা যদি ঠিক থাকে, আস্তে আস্তে লোকে বুঝবে যে আমরা দুর্নীতিকে আমরা সাহায্য করব না, আমরা এটা সহ্য করব না, বুঝে যাবে লোকে। লি কুয়ান ইউর একটা স্টোরি বলি। সে পার্লামেন্টে হচ্ছে, তার বেতন বাড়িয়েছিল $1.5 মিলিয়ন থেকে $2.5 মিলিয়ন বছরে। বেতনটা অনেক বেশি মনে হতে পারে, কিন্তু তার বক্তৃতা শেষে সে বলল, এয়ারপোর্ট থেকে বের হয়ে বোঝা যায় একটা দেশ তারা কিভাবে চালাচ্ছে, তারা কতটুক তারা সঠিকভাবে সৎভাবে চলছে। I am the best paid prime minister in Asia and probably the poorest. Let it remain that way. কথাটা খুব কড়া, আপনি একটু চিন্তা করেন। I am the best paid prime minister in Asia but probably the poorest. তো সে খুব ভালো করে জানতো অন্য প্রধানমন্ত্রী কিভাবে টাকা বানায়। সো আমাদের নীতি, আমাদের যে আদর্শ একটু অন্যরকম অন্য দলের চেয়ে। অন্য দল যেভাবে চালাচ্ছে আমরা ওইভাবে চালাবো না। আমরা বিরাট একটা পরিবর্তন আনবো। আমরা টেকনোলজি বেসড, নলেজ বেসড আমরা সরকার তৈরি করব, যারা প্রত্যেক ক্ষেত্রে যারা সবচেয়ে কোয়ালিফাইড, এডুকেশনে
যে বেস্ট কোয়ালিফাইড তাকে আমরা সামনে টানবো, এনভায়রনমেন্ট নিয়ে যে কাজ করেছে, পড়াশোনা করেছে তাকে সামনে নিয়ে আসবো। আমরা আমাদের মন্ত্রিসভা যখন দেখেন আপনারা আশ্চর্য হবেন যে এত ট্যালেন্টেড লোক এখনো বাংলাদেশে আছে, আপনারা অবাক হবেন, ভাববেন যে সবাই বিদেশে চলে গেছে, তা না। আমাদের প্রথম ক্যাবিনেটে দেখবেন যে ওইরকম ট্যালেন্টেড লোক আপনার দেশ পরিচালনা করছে। এবং আপনারা যে আজকে এখানে আসছেন, এটা থেকে বোঝা যায় যে বাঙালিত্ব আপনাদের থেকে এটা মুছে যায়নি, এটা আপনারা মুছাতে পারবেন না। গায়ে যত ঘষেন আপনারা সাদা আমেরিকান হবেন না, আপনাদের রক্ত বাঙালি রক্ত এবং আপনাদের রুটস বাংলাদেশেই থাকবে। এবং আমাদের দেশের কি অবস্থা, পৃথিবীতে কি ধরনের সম্মান পাই, এটা আপনাকে এফেক্ট করে। আমার মনে আছে আমার একটা বন্ধু ছিল, সে খুব ফর্সা ছিল, খুব হ্যান্ডসাম ছিল। আমি বললাম তুমি ওখানে 2-3টে মেয়ের সাথে খাতির করছিল লন্ডনে, তুমি কি বলো, তুমি তো বাংলাদেশের পরিচয় দাও? বলে না না না, এই পরিচয় দিলে তো শেষ। আমি বলি আমি ভেনেজুয়েলা থেকে আসছি। তো তুই তো আবার স্প্যানিশও বলিস না, তুই আবার ভেনেজুয়েলান হলে কোন দুঃখে? বলে বাংলাদেশি বললে ওরা আমাকে কেউ পাত্তা দিবে না। সো জাস্ট এক ছোট উদাহরণ দিলাম যে আমরা বাঙালি, এই জিনিসটা, এই পরিচয়টা যেন আমরা সারা পৃথিবীতে আমরা বুক ফুলিয়ে গর্ব করে বলতে পারি আমি বাংলাদেশি। দিস ইজ মাই পাসপোর্ট, I come from a country which takes care of its people, which defends its interests and is growing rapidly and is becoming more and more important in the world, and we take care of our people so that the poor do not suffer in indignity. They live in dignity and basic তাদের needs গুলি fulfilled হয়। আমাদের একটা 21 দফা আছে আমাদের ঘোষণাপত্রে, ওটা আপনারা দেখতে পারেন ওয়েবসাইটে। কিন্তু আমি খুব সংক্ষেপে বলি আমাদের কি কি 5টা দফায় আমি বলে দিই খুব সংক্ষেপে। প্রথম হলো আমাদের দেশ পরিচালিত হবে আমাদের দেশের মানুষের স্বার্থের জন্য, অন্য কোনো দেশের জন্য, অন্য কোনো দেশ, বুঝতে পারছেন কাদের কথা বলছি, তাদের স্বার্থে আমাদের দেশ পরিচালিত হবে না। প্রথম কথা, খুব সহজ কথা কিন্তু এটা খুব কড়া কথা। সেকেন্ড হলো আমাদের সব মানুষের জন্য দেশ পরিচালিত হবে। কয়েকটা 10,000 কোটি টাকা মানুষের আপনি আরো উন্নতি করছেন, খুব সুন্দর কথা। শেখ হাসিনা ওনার সহানুভূতি, যে কোভিডের সময় কোটিপতিদের খুব অসুবিধা হচ্ছে, উনি 90,000 কোটি টাকা তাদেরকে বিভিন্নভাবে প্রণোদনা দিলেন। ভেরি নাইস, ওদের জন্য, ওদের রাত্রে ঘুম হচ্ছে না, ওদের কষ্ট হচ্ছে, 1,000 কোটি টাকার মালিক উনি ওটার ব্যবস্থা করলেন। কিন্তু আমরা দেশটা চালাবো সব মানুষের জন্য, আমাদের গরিবদের জন্যও চালাবো। থার্ড ইস্যু হলো যে বিরোধিতা করা যাবে এবং ভিন্ন মতের মানুষ কোনো সাফার করবে না। বাংলাদেশে এখন ভিন্ন মতের, যে কোনো ভিন্ন মত হতে পারে, আমার সাথে এখানে অনেক আছে তারা ভিন্ন মতের হতে পারে। আপনারা ভিন্ন মত প্রকাশ করেও আপনাদের বাসায় গিয়ে আপনারা ফ্যামিলির সাথে ঘুমাতে পারবেন, সাদা পোশাকালা কোনো পুলিশ আসবে না, আপনাদের বিরুদ্ধে কোনো মামলাও হবে না, আপনাদের রাস্তায় কোনো ছাত্রলীগ বা কেউ লীগ আপনাদের পা ভেঙে দিবে না। বিরোধিতা করা আমাদের একটা গণতান্ত্রিক অধিকার। আর কেউ তো নিখুঁত নয়, আল্লাহ ছাড়া তো কেউ নিখুঁত না, মানুষ তো ভুল করতে পারে। আমি যদি ভুল করি তাহলে আপনারা বলবেন যে আপনি এটা ভুল করছেন, এটা বলবেন এবং সাহস নিয়ে বলবেন এবং খুশি মনে বলবেন। এবং এই যে একটা সমালোচনা বা সাংবাদিকদের সমালোচনা, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমি অন্যভাবে দেখবো, আমি যদি সরকারে থাকি, মন্ত্রী থাকি, তাহলে আমি এটা একটা অ্যাডভান্স ওয়ার্নিং সিস্টেম হিসাবে ধরবো। আমার বলছে যে ওই এলাকায় একটা শাসন ব্যবস্থার সমস্যা আছে, সাংবাদিকরা বললো অনেক সমস্যা হচ্ছে, জনগণ ক্ষেপে আছে। আমার চিন্তা হলো যে জনগণ কেন ক্ষেপে আছে, আমি লোক পাঠাবো ওখানে, ওনাকে ধন্যবাদ দিব যে আপনি এটা আমাকে জানিয়েছেন, ধন্যবাদ। ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন হওয়া তো দূরের কথা, আমি ধন্যবাদ দিব যেখানে সমস্যা হচ্ছে আমি এখন সমাধান করার জন্য লোক পাঠাবো, দেখবো ব্যাপারটা কি। এবং এই জিনিসটা হলো সাংবাদিকদের শুধু অধিকার না, তাদের দায়িত্ব। তারা সরকারের সাথে তাদের সম্পর্ক হবে, উইল টেল ইউ হোয়াটস রং, মুখের উপরে বলবো, মন্ত্রীকে বলবো যে আপনার এটা একটা ভুল পলিসি, ফাইন, আমি দেখবো আমার কথাটা ঠিক না আপনারটা ঠিক, আমি সেটা যাচাই করব, কিন্তু আপনার মতামত প্রকাশ করার ব্যাপারে আপনাদের কোনো অসুবিধা থাকবে না। সাংবাদিকদের ভাইদেরকে আমি এটা বলতে চাই, দেখবেন এটা এখন আমি প্রমাণ করতে পারি শুধু ক্ষমতায় গিয়ে, এই মুহূর্তে তো পারছে না, কিন্তু আমাদের মানসিকতা কিছুটা আন্দাজ করতে পারছে সাংবাদিকদের সাথে আমরা কি ধরনের ব্যবহার করব। আর ফোর্থ হলো দারিদ্র্যে যে জন্মগ্রহণ করে সে চিরকাল দারিদ্র্যে থাকবে
এটা আমাদের সরকার সহ্য করবে না। আপনারা ইকুয়ালিটি অফ অপরচুনিটি ফ্রেজটা শুনেছেন, একটা সম অধিকার সব মানুষকে দেওয়া, উঠে আসতে। গরিবদেরকে যদি ওই কোনো পথ না দেখায়, তারা তো আশাভঙ্গ হয়ে হতাশ হয়ে যাবে এবং দেশে একটা সামাজিক একটা বিপ্লব এমনিতে ঘটে যেতে পারে, খারাপ কোনো জিনিস, একটা বিপদ আসতে পারে। এখন আপনাদের জাস্ট উদাহরণটা দিয়ে, আমাকে ফিলসফিটা অনেকটা আমাকে আবির্ভূত করেছে। অক্সফোর্ডে আমি যাদের কাছে পড়তাম, এটা হলো যে বস্তিতে যে বাচ্চা জন্মগ্রহণ করে আজকে এবং গুলশানের প্রাসাদে জন্মগ্রহণ করে, তাদের জীবনটা তো একেবারে দুই পথে চলে যাবে, ঠিক না? কিন্তু বস্তিতে যে জন্মগ্রহণ করেছে যে বাচ্চাটা, সে কি দোষ করেছে আমাকে একটু বুঝান, হুজুর আমাকে বলেন কি দোষ করেছে। সে গরিবের সংসারে জন্মগ্রহণ করেছে, কিন্তু ইকোনমিস্টে একজন বলেছেন যে পভার্টি ইজ লাইক বিং পানিশড ফর আ ক্রাইম ইউ ডিডন্ট কমিট। আপনি পানিশড হচ্ছেন, কিন্তু এই অপরাধ তো আপনি করেননি, ওই বাচ্চাটা একেবারে নির্দোষ। সো আমাদের একটা সামাজিক, আমাদের ন্যায় বিচারের জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। ওই বাচ্চাটাকে আমি সুযোগ দিব। আমার বাবার নির্বাচনের সময় আমার মনে আছে, আমি খেতে কয়েকজন কৃষক কাজ করছিল, তাদের চেহারা একেবারে পুড়ে কালো হয়ে গেছে এবং তাদের বয়স বোধহয় 50-60-এর মতো লাগছিল, কিন্তু তাদের বয়স 30। ওকে, চেহারাটা এরকম হয়ে গেছে। তা আমি জিজ্ঞেস করলাম যে আমার বাবা নির্বাচন করছেন, ভোট চাচ্ছেন, আপনারা কি চান ওনার থেকে? বলে, বাবা আমাদের জীবনটা এরকমই যাবে, এই খেতে এই কাদায় 14 ঘন্টা খাটি, এটাই যাবে, আমরা আর কিছু আশা করছি না। আমার বাচ্চার ব্যবস্থা করো, আমার বাচ্চাকে যেন এই জীবনটা, এই জীবন যাপন এইভাবে যেন না করতে হয়, তাকে একটু তোলার ব্যবস্থা করো, তাকে শিক্ষা দাও। তোমার মতো, আমি তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তোমার মতো যেন বড় শিক্ষক হয়। সো এটা আমাদেরকে দাও, আমাদের একটা আশার আলো দাও যে আমার বাচ্চারা আমার চেয়ে ভালো থাকবে। এটা আমি মনে করি আমাদের সরকারের বড় একটা নীতি এবং আমাদের দায়িত্বর মধ্যে থাকবে, খুব বড় একটা দায়িত্ব। আমি মানুষকে ওই আশাটা দিব যে যারা খুব গরিব, তাদের বাচ্চারা একইভাবে তারা থাকবে, এটা দিব না। ওকে, আর ফিফথ হলো, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করব, যেটা বেশিরভাগ লোকে করে না, বেশিরভাগ রাজনৈতিক দল চিন্তা করে না। এই দেশটা আমাদের হেফাজতে আছে, কিন্তু আমরা যে আমাদের জাস্ট এই দেশটা প্রবৃদ্ধির হার বাড়ানোর জন্য যদি আমরা পরিবেশকে ধ্বংস করি, এটা কিন্তু আমার ছেলে মেয়েদের জন্য ভালো না, আমার নাতি নাতনিদের জন্য ভালো না। সো তাদের কোনো ভোট নাই, কিন্তু তাদেরও অধিকার আছে এই দেশটার উপর। সো আমাদের দেশ পরিচালিত করব ভবিষ্যতে সমৃদ্ধ করার জন্য, শক্তিশালী, সম্মানিত এবং এই দূষণ মুক্ত, এটা এই সব নীতিগুলি আমরা রাখবো, ভবিষ্যতের জন্য কাজ করব আমরা। সো আমাদের চিন্তাধারা অন্য পার্টির সাথে বড় পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ওইভাবে চিন্তা করি না এবং দুর্নীতির ব্যাপারে কঠিন পদক্ষেপ নিব। কি এক্স্যাক্টলি পদক্ষেপ নিব প্রত্যেক ক্ষেত্রে এটা সেপারেট, আর একদিনে ঠিক করতে পারবো সেটা বলছি না, কিন্তু আমরা আমাদের দেশে এই সংস্কৃতিকে বদলায় ফেলবো যে মানুষ যেন উপরির উপরে নির্ভর করে, যে একটা ছেলের সাথে বিয়ে হবে, যে বেতন কত, এত, উপরি কত জিজ্ঞেস করে, ওপেনলি খোলামেলা ভাবে জিজ্ঞেস করে যে উপরি কত ছেলে। তো এইভাবে তো দেশ চলতে পারে না, একটা দুর্নীতিগ্রস্ত একটা দেশ। এবং আমি বিশ্বাস করি হারাম পয়সার উপরে ছেলে মেয়েদেরকে বড় করলে বিপদ হয়, এটা আমাদের পরিবারে আমরা বিশ্বাস করি। তো এইসব চিন্তা নিয়ে আমরা এখন অগ্রসর হচ্ছি। আমি মনে করি নূর এবং যারা আছে তার সাথে তারা বুঝতে পারে আমি একটু অন্যভাবে চিন্তা করি। আমি বড় হয়েছি এইসব দেশে, আমার রাগ লাগে অনেক সময় বিদেশে আসলে, বিশেষ করে সিঙ্গাপুর, মালয়েশিয়াতে গেলে আমার অনেক রাগ লাগে। রাগ কেন? যে আমার দেশ তো এরকম হতে পারতো, আমার দেশে এরকম না হওয়ার, আমরা ঠিক আছে সুইজারল্যান্ড হতে পারবো না বা জার্মানি হতে পারবো না, আমরা মালয়েশিয়াতে হতে পারবো। এবং তারা 20 বছরে তারা গরিব থেকে ধনী হতে পেরেছে। চীন 62-তে কত গরিব ছিল এবং তারা 82-তে মোটামুটি ধনী হতে শুরু করেছে এবং 2002-তে তো তারা ধনী দেশের মধ্যে তারা ইনক্লুডেড, ঠিক না? সো ভালো নেতৃত্ব, ভালো পরিচালনার ফলে তারা অনেক দূরে উঠে গেছে। ওরা অবশ্য ডিক্টেটরশিপ, আমরা গণতান্ত্রিক একটা অবকাঠামোর মধ্যে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব।
এবং আমাদের আরো অনেক কিছু আছে যেটা অন্য দল চিন্তা করে না। আমরা হয়তো না, আমরা আমাদের সংবিধান, একটা নতুন সংবিধান দিব এবং সেকেন্ড রিপাবলিকের দিকে যাব, এটাকে বলবে সেকেন্ড রিপাবলিক। কেন নতুন সংবিধান? আমাদের পুরনো সংবিধান লেখা হয়েছে এটা স্বৈরাচারী শাসনের জন্য লেখা হয়েছে, আমি আপনাদেরকে বলছি। এবং নতুন সংবিধানে অনেক কিছু থাকবে, যেমন প্রাইম মিনিস্টার 2 টার্মের বেশি থাকতে পারবে না কেউ। আর সংবিধানের বাইরেও অনেক কিছু সংস্কৃতিতে বদলাতে হবে। আমাদের দলে আপনি জয়েন করলে হয়তো প্রথম দিনে আপনি 1 নম্বর হবে না, যে অত লাকি হবেন না, আমার মতো আল্লাহ তাআলা সে সুযোগ দিয়েছে। কিন্তু আমাদের দলে 1 নম্বর হওয়ার কোনো বাধা নেই, কোনো রাজবংশ নাই যার সাথে আপনার বিয়ে সম্পর্ক করতে হবে, নাহলে কোনো সম্পর্ক না করলে আপনি কোনো পাত্তা পাবেন না। এই জিনিসটা আপনারা নিশ্চিন্ত থাকেন। আমাদের দলে যারা আসবে তারা 1 নম্বর একদিন হতে পারবেন। এবং আমার সব মানুষকে বলি, এখানে কোনো রাজতন্ত্র চলবে না। এবং এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। লোকে বিরক্ত বড় 2 দল নিয়ে, বড় 3 দল বলতে গেলে। জাতীয় পার্টি তো আত্মীয়তা না থাকলে তো কোনো পাত্তা নাই কারণ, ওরা খুব ভালো করে জানে। তো এই জিনিসটা ভাঙতে হবে। আমাদের মেধার উপরে, আমাদের কন্ট্রিবিউশনের উপরে, আমাদের চরিত্রের উপরে মানুষ নেতৃত্ব পাবে, তাদের বংশের পরিচয়ের উপরে পাবে না। সরি, ওকে, এটা আমি জানিয়ে দিলাম আপনাদেরকে যে আমরা এই জিনিসটাতে একেবারে কঠোরভাবে আমরা রাখবো। এবং কোনো মানুষের পাওয়ার যে আনলিমিটেড হবে, যে রাজা রানীর মতো হবে, আমরা রাজা তোমরা প্রজা, এটা চলবে না বাংলাদেশে। এটা আমরা বন্ধ করব। ভোটের অধিকারের মাধ্যমে এমন একটা ব্যবস্থা করব যে মানুষ যদি পছন্দ না করে, আমাকেও পছন্দ না করতে পারে, 5 বছর পর তাদের অধিকার থাকবে আমাকে আবার বাসায় পাঠানো, ভোটের জোরে আমাকে ফেরত পাঠানো। এই অধিকারটা আমরা খর্ব করব না, কারণ আমরা মনে করি যে ভালো কাজ করার জন্য পিপলস ম্যান্ডেট দরকার। আপনাদের সবার ভোট যদি থাকে আমার পেছনে, বা অনেকের ভোট, মেজরিটি ভোট থাকে, আমার সাহস, আমার কাজ করার যে স্পৃহা থাকবে, এটা অন্যরকম থাকবে। আমি মানুষের, জনগণের ভোটে আসছি। আর আমি যদি একটা ভোট চুরির নির্বাচনের মধ্যে আমি যদি প্রধানমন্ত্রী হই, তাহলে তো আমার ভিতরে তো ওই সাহস থাকবে না। আমি জানি আর আল্লাহ তাআলা জানে যে এটা ফ্রড, রাইট? আমি নিজেই যদি সেটা মনে করি, আমি কি করে ভালো কাজ করব দেশের জন্য? আর যদি আমি বিশ্বাস করি যে সবার আস্থা আছে আমার উপরে, বা অনেক লোকের আস্থা আছে, আমি আরেকভাবে কাজ করব। সো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এখানে ছোট একটা যোগ বলি। পাপুনিগিরির জঙ্গলে আমি হাঁটছিলাম, আমি IMF এ তখন ছিলাম, এবং আমাদের গাইড দেখাচ্ছিল এই পথের পাশে কিছু মাশরুম, ব্যাঙের ছাতা, সুন্দর মাশরুম। তো আমাদের একটা আমেরিকান একজন মহিলা ছিল, বলে ক্যান উই ইট দোজ মাশরুমস? তখন হি হ্যাড আ সেন্স অফ হিউমার, সে বলল ইয়েস। তখন সে হাত বাড়াচ্ছিল কিন্তু মাশরুম ধরেনি, কিন্তু সে বলল দোজ আর দ্য কাইন্ড অফ মাশরুমস ইউ ক্যান অনলি ইট ওয়ান্স। খাওয়া যায় তো একবারই খাওয়া যায়, ওকে? তখন সে তাড়াতাড়ি ঘাবড়ে গেল, বলে কিছু তো করার নেই। বলে হ্যাঁ খাওয়া যায়, তো সত্যি কথা বলছে। আওয়ামী লীগ হলো একটা দল, ভোট দিতে পারেন কিন্তু একবারই ভোট দিতে পারবেন, আর ভবিষ্যতে আপনার আর ভোট দেওয়ার নাই। সো আওয়ামী লীগ ওই পয়জনাস মাশরুমের মতো, হ্যাঁ ভোট দেন কিন্তু পরের বার আর কোনো ভোট দেওয়ার দরকার নাই। আওয়ামী লীগ সেরকম দল হয়ে গেছে। সো সারা দেশে এখন ঘৃণিত, বিদেশে আপনারা বুঝতে পারছেন। আমি শেষের কথাগুলি, আমি মনে রাখবেন আমি সিলেটি, আমাদের সিলেটিদের সমস্যা আছে, আমরা একটু বেশি মাতি। সো এই সমস্যাটার জন্য আমাকে মাফ করবেন, এখানে অনেকে সিলেটি আছেন। তো এখন যে পরিস্থিতি হচ্ছে সারা বিশ্বে, বাংলাদেশের এই যে অগণতান্ত্রিক একটা দেশ পরিচালনার ব্যবস্থা, এটা বুঝে গেছে। সামিট ফর ডেমোক্রেসিতে আমাদেরকে বসতে দিবে না, এটা তো একটা থাপ্পড় গেল তাদের উপর। তারপরে আপনারা দেখছেন যে স্যাংশনস, ম্যাগনিটস্কি অ্যাক্টের স্যাংশন সম্বন্ধে অনেকে জানে না। ম্যাগনিটস্কি অ্যাক্ট তৈরি করা হয়েছিল রাশিয়াতে যারা টর্চার করে তাদের উপরে স্যাংশন দেওয়ার জন্য, তাদের উপরে এবং তাদের পরিবারের আমেরিকায়, কানাডায়, ইংল্যান্ডে এবং আরো কয়েকটা দেশে কোনো সম্পত্তি রাখতে পারে না, এবং তাদের আর ঢুকতে পারবে না, সম্পত্তি সব বরযাপ্ত হয়ে যাবে। ওকে, সো এটা একটা খুব সিরিয়াস ব্যাপার। ম্যাগনিটস্কি অ্যাক্ট এখন বাংলাদেশে 6 জন সেনেটর যারা করেছে তাদের বোঝা উচিত। 6 জন সেনেটর সরকারের কাছে আবেদন দেওয়া মাত্রই ওই আবেদনের 120 দিনের মধ্যে সরকারকে পদক্ষেপ নিতে হয়।
আইনগতভাবে এটা সরকারের কোনো চয়েস নাই যে আমরা করব না, আমরা চিঠিপিছি করব না। নো, Magnitsky Act requires the government to take action and sanctions against those named by the complainants from the Senate or the House of Representatives. এটা হয়ে গেছে। 120 দিন আগে সেই চিঠিটা পাঠানো হয়েছে সরকারকে। সরকার এখন বলছে তারা জানতো না এটা হতে পারে। এই যে পররাষ্ট্রমন্ত্রী বলছেন যেটা হঠাৎ হলো, আমাদেরকে না জানিয়ে হলো। তো আমেরিকান অ্যাম্বাসেডর বললো আমাদের তো 120 দিন আগে এই চিঠিটা তোমাদের দিয়েছি এবং এটা হবে, এটা তো বলেই দিয়েছি। পররাষ্ট্রমন্ত্রী ওই চিঠি পড়েননি বোধহয় বা বুঝেননি, পড়েও হয়তো তার জ্ঞান যতটুকু হয়তো বুঝেনি যেটা আসলেই হবে, বা এমনি ভয় দেখাচ্ছে আমেরিকানরা কিছু করবে না। আমেরিকানরা করবে এবং আপনারা দেখবেন দিনে দিনে কি কি হয়। এখন যে আরেকজন মন্ত্রী আছে তাকে কানাডায় ঢুকতে দিল না, আপনারা তো সবাই জানেন। সে এখন দুবাই এয়ারপোর্টের ভিতরে একটা হোটেল আছে, ওটাতে এখন সে থাকছে। এখন কোন দিকে যাবে সে বুঝতে পারছে না। আমি এখনো বলতে পারি the bad news is they cannot go to the west, যে জায়গায় তাদের পয়সা আছে। The good news is they can still travel to North Korea, to Myanmar and to China. কোনো অসুবিধা নেই, মিয়ানমারে গিয়ে থাকতে পারে, নর্থ কোরিয়াতে গিয়ে বসবাস করতে পারে, অন্য দেশে যেতে পারবে না। এবং আমার মনে হয় দুবাইতেও তাদেরকে ঢুকতে দিচ্ছে না। সো তাদের গুড নিউজ হলো তাদের মিয়ানমার এবং নর্থ কোরিয়াতে তারা হাসি মুখে যেতে পারে, ফাইন। সো এটা তাদের বুঝতে হবে যে দুনিয়া বদলে যাচ্ছে। এবং আমার দেশে যে এখন যারা নির্যাতিত, যারা টর্চার, যারা জেলে আছে, তাদের জন্য একটা বিরাট একটা আশার আলো তারা এখন এতদিন পরে তারা দেখলো। যে কেউ লক্ষ্য করছে না যে 2000 আলিমকে যে টর্চার করছে, কোনো মানুষ লক্ষ্য করছে না সেই আলিমগুলি ভাবে তাদেরকে জেলে ঝুলিয়ে একজনকে 6 দিন রেখেছিল, তাকে 6 দিন নামাজ পড়তে দেয়নি পর্যন্ত। তারপরে যে লোকটা এটা করেছে তাকে আপনারা মুসলমান বলবেন যে হ্যাঁ তারা মুসলমান। এখন কোন হিসাবে মুসলমান? যেই মানুষটা আরেকজনকে 6 দিন নামাজ পড়তে দেয়নি, আপনি কোন হিসাবে তাকে মুসলমান বলবেন সেটা আমাকে জানাবেন। আমি জানি না হুজুর আপনারা কি মনে করেন, কিন্তু ভিপি নূর একটা কথা বলাতে তার উপরে অনেকে খেপে গেছে। কিন্তু এই কথাটা আপনি জিজ্ঞেস করুন যে কোন ধরনের মুসলমান এই কাজ করে, কোন ধরনের মুসলমান হারাম এবং হালাল টাকার অর্জনের ব্যাপারে তারা বিশ্বাস করে না। এটা কোন জাতের মুসলমান আমাকে জানাবেন হুজুর। এটা আমি মনে করি এটা আমাদের মুসলমানের কাতারে এরা পড়ে না, কিন্তু এরকম লোক আছে, এরা হিন্দু না মুসলমানও না। এখন আমাদের দেশে একটা বড় একটা সমস্যা হলো একটা রেড হেরিং দেওয়া হয় বিদেশিদেরকে, পশ্চিমাদেরকে বোঝানো হয় আলিম উলামা কয়েকটা দেখলে যে ইসলামিক টেক ওভার, এটা তালেবান হয়ে যাচ্ছে, তো আওয়ামী লীগ কোনো মতে এদেরকে ঠেকিয়ে রাখছে, আওয়ামী লীগ না থাকলে ইসলামিক হয়ে যাবে দেশটা। এই ধরনের কথা তারা ইসলামিক ফোর্সেসকে ব্যবহার করে এবং কিছু ইসলামিক ফোর্সকে টাকাও দেয় এবং কিছু ঘটনাও ঘটায়। কোরআন শরীফকে হিন্দু মন্দিরে মানে অবমাননা করার কোনো মানে হয় না। এটা মানে হিন্দু সমাজের লোক আমাদের দেশে তারা অত সাহস হয়নি বা অত পাগল হয়নি যে কোরআন শরীফকে এরকম এইভাবে ব্যবহার করবে। আপনি বুঝতে পারছেন যে পার্শ্ববর্তী দেশের গুপ্তচর তারা যে এই জিনিসটা করেছে আমাদের দেশের বেশিরভাগ মানুষই বুঝে। বিদেশে এখন তারা বুঝে গেছে যে এগুলো ফ্রড, এগুলো ইসলামিক টেররিজম, এইসব কথা এগুলো বলে ভুলিয়ে ভালিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চেষ্টা করেছে, কিন্তু এটা আর চলবে না। লোকে বুঝে যে এটার পেছনে কারা আছে। এটাকে বলে ফলস ফ্ল্যাগ টেররিজম। ইসলামিক টেররিজমের নাম করে আওয়ামী লীগই এগুলো ব্যবস্থা করে, ফলস ফ্ল্যাগ টেররিজম যেটাকে বলে। আপনারা হয়তো টার্মটা শুনেননি, এটা এখন খুব কমন, সবাই জানে কে করছে, কেন করছে, কি উদ্দেশ্যে করছে, কাকে খুশি করার জন্য এগুলো করছে, সবাই বুঝে গেছে। আর আমাদের এখন দেশে যেটা এখন দরকার, যেদিকে আমরা অগ্রসর হচ্ছে, সেটা হলো একজন প্রশ্ন করেছিল সব দলকে নিয়ে আমরা আন্দোলন করব। এক্সাক্ট কি ট্যাকটিক্স ব্যবহার করব আমি এখন বলবো না, কারণ আমি আমার শত্রুপক্ষের কাছে ওই খবরটা দিতে চাই না। কিন্তু আপনারা নিশ্চিত থাকেন যে এই সরকারের পতন আসবে এবং খুব বেশি দিন বাকি নাই এটার জন্য। আমাদের যে ঐক্যবদ্ধ হওয়া সব দল থাকবে। এখন আমাকে মাঝে মাঝে একটা ট্র্যাপ করার জন্য বলে তার মানে আপনি জামাতে ইসলামের সাথে আপনি ঐক্য করবেন। তা আমি তো কোনো দলের নাম করিনি, আমি বলছি যারা সুষ্ঠু নির্বাচন চায়, যারা গণতন্ত্র চায়, তাদের সবার সাথে আমি থাকবো, কোনো দলের নাম তো করিনি। তার মানে জামাতের সাথে আপনি আছেন, কথাটা বুঝতে পারবেন। আমি বলি হ্যাঁ, এই ধরনের কথা
আওয়ামী লীগের দালাল এবং দালাল সাংবাদিকরা বলে, আমি মুখের উপর বলি, আমি সুন্দর আস্তে আস্তে বলি, বকাতি না, কিন্তু আমি বলে দিই আওয়ামী লীগের দালালরা এই ধরনের কথা বলে এবং জামাতটা অত গুরুত্বপূর্ণ দল না, আমি এই কথাটা বলি। জামাতের ভোট ছিল 91-তে 4.2, তারপরে না, প্রথম 91-তে 8.2, তারপরের নির্বাচনে 4.2% এবং তৃতীয় নির্বাচনে 4.8%। তো খুব বিরাট ইলেকশন শক্তি, তাদের নির্বাচনী শক্তি আমি মনে করি না তাদের আছে, এর চেয়ে বেশি, কারণ তারা সব সিটে তারা প্রার্থী দেয়নি, কিন্তু খুব বিরাট না। তারা যে দেশ টেক ওভার করবে, যে পশ্চিমাদের যে ভয় দেখাচ্ছে, এটা একটা মিথ্যা কথা। বিশেষ করে এখনকার প্রজন্ম, তারা ইসলাম বিরোধী না এবং তারা এই নাস্তিক এবং লেফটিস্ট পার্টিদের প্রতি তাদের একটা অ্যালার্জি আছে। কারণ আমি তো গ্রামীণ নির্বাচনের সময় আমি তো ঘুরেছি, আমি দেখেছি যে নাস্তিক বা যারা বিশ্বাস করে না, মানে ইসলাম বিরোধী যারা, যে হুজুরকে দেখলে মেজাজ খারাপ হয়ে যায়, ওই ধরনের লোক আমাদের গ্রামের লোক পছন্দ করে না। সরি, আপনি যদি নির্বাচন জিততে চান, আপনি গ্রামের লোকের যে আত্মবিশ্বাস এবং তাদের যে ভিতরে যে অনুভূতি, এটার বিরুদ্ধে গিয়ে তো আপনি নির্বাচন জিততে পারবেন না। আমরা হুজুরদেরকে সম্মান করি আমাদের সিলেটে এবং দেশের অন্য জায়গায়, এবং এই জিনিসটার বিরুদ্ধে গিয়ে আপনি কোনো সুবিধা করতে পারবেন না, যে কোনো দল পারবে না, এটা আমি বলে দিয়েছি। আমার দলেও বুঝেছি যে আমরা তো জামাত না বা হেফাজত না, কিন্তু আমরা আমাদের দেশের মানুষের তাদের যে ধার্মিক অনুভূতি, এটা সম্মান করি, এবং এটা সম্মান না করলে আমাদের কোনো ভবিষ্যৎ নাই। ওকে, এই লাইনটা আমি নিচ্ছি। আমরা মধ্যপন্থী, আমরা লেফটিস্ট না, রাইটিস্ট না। আমি নিজের সম্বন্ধে বলি যে আমার মনে হয় মাঝে মাঝে যে আল্লাহ তাআলা আমাকে বিদেশে রাখতে চাননি। আমার বিদেশে একবার যাওয়ার একটা উদ্যোগ নিয়েছিলাম 2004-এ, একটা প্রফেসরশিপ পেয়েছিলাম অস্ট্রেলিয়াতে, অক্টোবর 2004-এ। জানুয়ারি 2005-এ আমার বাবার হত্যা হলো, আমাকে দেশে ফেরত আসতে হলো আমার মাকে দেখাশোনা করার জন্য। গেল ওইবার শেষ, আর বিদেশে যাওয়ার, আমি কোনোদিন বিদেশে কোনো পাসপোর্ট হোল্ড করিনি। আমি জাতিসংঘের পাসপোর্ট যেটা বলে, এটা পাসপোর্ট ঠিক না, ওটা আমার কাছে ছিল, এবং এটা আর বাংলাদেশি পাসপোর্ট। আমি বিদেশি কখনো আপনাদের মতো আমি আমেরিকান সাহেব হতে পারিনি কখনো। সো সুযোগ ছিল, IMF এ থাকতে আমাকে তারা দাওয়াতি করেছে সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করতে। আমার সব বাঙালি কলেজে সবাই সই করেছে, আমি করিনি। আমার মাথায় হয়তো একটা ছিট ছিল, কোনো সমস্যা ছিল, আমি শুধু মনে করেছি একদিন না একদিন আমাকে দেশে গিয়ে ফেরত গিয়ে কাজ করতে হবে। আমার বাবা মা সেভাবে আমাকে বড় করেছে। আমি বিদেশে থাকলে, আরামে থাকলেও আমার মনে হয় যে আমি কোনো একটা কাজ ফেলে রেখেছি আরেকখানে একটা কাজ। আমার সাইকোলজিক্যাল একটা অস্বস্তি যে একটা কাজ ফেলে আমি ফাঁকি দিচ্ছি একটা কাজ। আমি এখানে আরামে আছি বউ বাচ্চাকে নিয়ে, কিন্তু আমি একটা ফাঁকি দিচ্ছি দেশকে, যে দেশের প্রতি একটা দায়িত্ব আছে। এই কারণে আমি অনেক আরামের চাকরি ছেড়ে আমাকে দেশে আসার একটা, তখন আমি 2018-তে আসলাম। আর দেশের রাজনীতির জন্য আমরা অনেকে এখানে সিলেটি আছে, কিন্তু এত ছোট দেশে আমাদের ওই আঞ্চলিকতা আমি ঠিক পছন্দ করি না। সিলেটি মানুষদের ডেফিনেটলি সাহায্য করব, সিলেট টাউনকে আরো উন্নত করব, নবীগঞ্জ বাহুবলকে আরো উন্নত করব, এটা ঠিক। কিন্তু আমার বলা উচিত যে আমার দাদা বাড়ি হলো আমার এক থানায় নবীগঞ্জ, আর অন্য থানা হলো বাহুবল আমার দাদি বাড়ি। সো কেউ বলতে পারবে না যে আমি তো মানে অন্য দিকের, আমি দুই দিকেরই। আর আমার নানা বাড়ি হলো বোয়ালখালী, চট্টগ্রামে। ওকে, আমার নানা ছিলেন বেঙ্গল সিভিল সার্ভিসে, উনি ডিসি ছিলেন 52-তে। আব্বা আম্মা যখন বিয়ে হয় উনি ডিসি ছিলেন সিলেটে। আর আমার দাদা ছিলেন স্কুল ইন্সপেক্টর পুরো সিলেটের, আর উনি ওই বই লিখতেন। সো পড়াশোনা নিয়ে আমরা সবাই জড়িত কোনো না কোনো ভাবে। আর উনি ভূগোলের বই এবং ইতিহাসের বই উনি লিখতেন। আসাম স্কুল বোর্ড তখন ছিল সিলেটে। আর আমার নানি বাড়ি হলো নীলফামারী। আপনারা কয়েকজন মুরব্বী এখানে অনেক আছে, জাদু মিয়ার নাম শুনেছেন। আমার নানি হলো জাদু মিয়ার আপন বড় বোন, এবং জাদু মিয়া সেদু মিয়া ওনারা পড়াশোনা করেছেন আমার নানা নানির বাসায় থেকে। আমার নানা যখন ডিসি ছিল পাবনায় আর অন্য জায়গায়, নানা ওখানে পড়েছেন, জাদু নানা। সো আমার নীলফামারীতেও কানেকশন আছে।
আমার শ্বশুরবাড়ি হলো মাধবপুর, আরেকটা হবিগঞ্জের এলাকা, আর আমার শাশুড়ি বাড়ি হলো উত্তরখান, ঢাকায়। সো আমার মোটামুটি আত্মীয় স্বজন চারিদিকে আছে। সো জাতীয় রাজনীতির জন্য মনে হয় আমি কাস্টম মেড। কয়েকটা এরিয়াতে নাই, ফরিদপুর টরিদপুরে নাই, কিন্তু তাছাড়া আমার ভালো কানেকশন আছে। তো আত্মীয়তা, ভালোবাসা, এটা ডিরেক্ট লিঙ্ক নাই। আমি বাংলাদেশের যে কোনো মানুষকে আমি একইভাবে দেখতে চাই, প্রত্যেক ডিস্ট্রিক্টের মানুষের মধ্যে আমি সেটা দেখি। এত ছোট দেশে আপনি চিন্তা করেন, আমরা পুরো মিশিগানে আমরা ফিট করব না সাইজে, পুরো মিশিগানে আমরা ফিট করে দেবো সারা দেশ। আর সেখানে আমরা কুমিল্লার মানুষ বা নোয়াখালীর মানুষ বা বরিশালের মানুষ, আমাদের বিয়ে শাদীর সময় এত গুরুত্বপূর্ণ হয়ে যায় যে ওরা হাসবে যে এটা এই পাশের শহরের মানুষের সাথে ওরা সম্পর্ক রাখবে না। সো হাস্যকর। আমাদের দেশটা আমরা উন্নত করব একটা ব্যালেন্স ভাবে, প্রত্যেক এলাকা ইনক্লুডিং চিটাগং হিল ট্র্যাক্সে আমরা উন্নত করব এবং আমাদের দেশে একটা ব্যালেন্স রাখবো। কিছু জেলা খুব ভালো করছে, তার বিদেশে অনেক লোক আছে, আর কিছু জেলার বিদেশে লোক নাই। একটা উন্নয়নের এক দিকে আমাদের একটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে দেশে, এটা আপনাদেরকে বলতে চাই। সরকারের কাজ হলো এই ইমব্যালেন্সটা কিছুটা কমানো। শুধু আমাদের নবীগঞ্জ বা বেয়ানীবাজার বা গোলাপগঞ্জ যে ভালো করবে এটা তো ঠিক না, অন্য এলাকায় তারা অনেক লোক পাঠায়নি, তাদেরও উন্নয়নের জন্য আমরা কাজ করতে হবে। দেশে আমরা সারা দেশটাকে আমরা দরকার হলে টেনে হিচড়ে আমরা উন্নত করব, আপনাদেরকে এই কথা দিলাম। বুঝতে পারছেন, আমরা কোথাও ছাড়বো না যে এই এলাকায় আমরা নদীর ওই পারে আমরা পাত্তা দিলাম না, বা ফরিদপুর বা গোপালগঞ্জ আমরা নিগলেক্ট করলাম, এটা হবে না। আমরা ব্যালেন্স ভাবে করব, শুধু একটা জেলায় আমরা ফোকাস করব না। এবং আপনারা সেটা দেখবেন না যে শুধু গোপালী বা শুধু হবিগঞ্জের মানুষই উন্নত করছে লাইফে, এটা আমি ক্ষমতায় গেলে এটা কখনো দেখবেন না। কারণ আমার তো চারিদিকে প্রেশার আছে এবং আমরা যে কথাগুলি বলছি এগুলি কথাগুলি আমরা রাখতে চেষ্টা করব। বাংলাদেশের রাজনীতিতে বড় সমস্যা হলো যে লোকে মুখের উপরে মিথ্যা বলে। ওবায়দুল কাদেরের সব কথায় আপনারা দেখেন, সে এখন বলছে যে সামনের নির্বাচনটা না, এর পরের নির্বাচনটা সুষ্ঠু হবে। তার মানে কি? তার মানে আগের গুলি কি সুষ্ঠু হয়নি? এই কথাটা সে বলে, অদ্ভুত কথা বলে লোকটা। সো এই লোকটার কথা যে সুষ্ঠু নির্বাচন হয়েছে, এটা মিথ্যা, এটা জানি মিথ্যা। তো প্রকাশ্যে মিথ্যা কথা বলার এই অভ্যাসটা যদি থাকে আমাদের রাজনীতিবিদদের মধ্যে, আপনার আস্থা কমে যাবে। আমি যদি সিম্পল বিষয়ে মিথ্যা বলি তাহলে আপনি ভাববেন যে লোকটার কোনো কথায় বিশ্বাস করা যাবে না। এখন কখনো মিথ্যা বলেনি লাইফে, এটা বলবো না, বলতে হয়। আমি একটা ভেরি ইমোশনাল একটা কথা বলি। আমার মায়ের আব্বা যখন মারা গেল, আব্বার শরীরে 400টা গ্রেনেডের স্প্লিন্টার ছিল। ওনার রক্তপাতে উনি মারা গেছেন ওই ব্রিজের কাছে, ঢাকার কাছে একটা ব্রিজ, কাঁচপুর ব্রিজের কাছে উনি মারা গেলেন। তো আম্মাকে একজন ডাক্তার বুঝালো যে ওনার এত স্প্লিন্টার হয়েছিল শরীরে যে উনি আর কোনো ফিলিং ওনার ছিল না, কোনো ব্যথা পায়নি। তো এই কথা সত্য না, কিন্তু আমার ডাক্তার আম্মাকে বুঝিয়েছে। আম্মা আমাকে জিজ্ঞেস করছে যে এটা কি ঠিক, তোমার বাবা তো কোনো ব্যথা পায়নি শেষে? বললাম হ্যাঁ মা, আমি মিথ্যা বলেছি। মিথ্যা বলতে হয়, আল্লাহ তাআলা আমি শিওর আমাকে এই মিথ্যার জন্য মাফ করবে যে আমার মাকে আমি একটা মিথ্যা কথা বলেছি আমি এটা 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 বলার জন্য। কিন্তু সাধারণ ব্যাপারে বা পলিসি ব্যাপারে আমি আপনাদেরকে মিথ্যা বললে আমার নেক্সট কথাটা আপনি জিনিসটা অ্যাকসেপ্ট করবেন না। মাঝে মাঝে কঠিন কথা বলতে হয়, মাঝে মাঝে আনএক্সেপ্টেবল কথা বলতে হয়। আপনারা যেটা শুনতে চান না আমি মাঝে মাঝে বলবো, এবং আমার মনে হয় আমাদের রাজনীতিতে সেই জিনিসটা রাখবো। আরেকটা এক্সাম্পল দিয়ে, একটা নির্বাচনী এলাকায় একটা হাওড়ের মধ্যে ছোট একটা গ্রাম ছিল, নওগাঁ নাম। এটা প্রায় 4 কিলোমিটার দূর রাস্তা থেকে। তো ওদের ওখানে সবাই ভোট পায় মিথ্যা একটা আশ্বস্ত করা মানুষকে যে তোমাদের এখানে রাস্তা করে দিবে। তখন আমি বললাম না, এখানে রাস্তা হবে না, এখানে 400টা মানুষ থাকে, 4 কিলোমিটার পানির মধ্যে রাস্তা করতে এত টাকা খরচ হবে, এত কোটি টাকা। আর রাস্তার পাশে 1 কিলোমিটার দূরে আরেকটা গ্রাম আছে যেখানে 4000 লোক, সেখানে কোনো পানি নাই, সেখানে করতে অনেক কম খরচ, অনেক কম দূরত্ব। এদিকে আমি বলবো না, তো বলে আপনার দ্বারা রাজনীতি হবে না বাংলাদেশে, এটা বলতে হয়। এই মানুষগুলিকে এত বছর তো সবাই বলে, আপনি না বললে তো ওরা আপনার বিরুদ্ধে চলে যাবে। বললাম না,
আমি তখন তাদেরকে বুঝিয়ে বললাম বাজেট পলিসি আমি 35 বছরে 30টা দেশে কাজ করেছি। আমি বললাম এটা হবে না ভাই, এটা আপনারা যেই বলে থাকুক সে মিথ্যা কথা বলেছে, এই কারণে এটা হবে না। আপনারা বরং আপনাদের গোরস্থানে আমাকে বাধা একটা দেয়াল দিতে হবে, আপনাদের খাতটা ঠিক করতে হবে, এগুলো সম্ভব। আপনাদের স্কুলের ছাদটা ঠিক করতে হবে, যেটা সম্ভব আমি বলবো এটা করব। কিন্তু যেটা সম্ভব না আপনাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়াটা, আপনারা খুব খুশি হবেন, হাততালি দিবেন, কিন্তু কথাটা তো সত্য না। সো আমার উপর প্রথমে তারা অনেক রাগ করেছিল যে আপনার দ্বারা কোনো রাজনীতি হবে না, এটা বলতে হয় স্যার এটা তো বাংলাদেশের সিস্টেম, এটা বলতে হয়। তা আমি বললাম না, আমি বাংলাদেশের সিস্টেমে চলি না, আমি চেষ্টা করব সত্য কথা বলতে। সবসময় হয় না, বললাম তো, একটা দুইটা উদাহরণ দিলাম, হয় না। আর অনেক সময় আমি একটা কথা এড়িয়ে যাই। আপনারা ভাববেন ডিরেক্ট প্রশ্ন করেছে, আপনারা কিভাবে আন্দোলন করবেন, আমি বলবো না, কিন্তু কি কারণে আপনাকে বলছি না সেটাও বলে দিলাম। কারণ আমি চাই না শত্রুপক্ষ জানুক আমি কি করছি বা কেন করছি, আমি চাই না। তাদেরকে হারাবার পর আপনারা বুঝবেন আমি কিভাবে করেছি। ওকে, সো এটা আপনাদের সবার ভালোর জন্য। তা আমরা দেশে এখন আমাদের দলটা লড়াই করছে, আমাদের সাপোর্ট বেস খুব বড়। আমি মনে করি গণ অধিকার পরিষদের আমাদের প্রচুর জনপ্রিয়তা আছে, কিন্তু একটা জিনিস আমাদের নাই, সেটা হলো টাকা। কারণ দেশের মানুষ যারা ব্যবসায়ীরা টাকা দেয় তাদের উপরে বিভিন্ন জুলুম করে। বিদেশ থেকে কিছু টাকা যাচ্ছে, আমি আশা করি আপনারা আমাদের সমস্যা জেনে একটু টাকার ব্যবস্থা করবেন। বিরাট অঙ্কের না, আমরা গরিব পার্টি, আমাদের কম টাকায় চলে। আমাদের কিন্তু খরচগুলি কি ধরনের, অফিস ভাড়া, তারপরে আমার চিকিৎসার পয়সা, আমার এখন প্রায় 60,000 প্লাস 40, প্রায় 1 লাখ টাকার বিল আছে হাসপাতালে। এই 2 মারামারির পর আমার ছেলেরা আহত হয়েছে, হাসপাতালে পাঠিয়েছে, ওই বিলগুলি দিতে হয় আমাকে। যারা জেলে আছে তাদেরকে কিছু টাকা দিতে হয়, তাদের পরিবারকে কিছু টাকা দিতে হয়। আমি একটা মিটিংয়ে গেলাম, একটা প্রতিবাদ সভায়, দেখি যে আমাদের একজন জেলে আছে, তার বউ আর বাচ্চা বসে আছে আমাদের পাশে। আর জাফরুল্লাহ ভাই বলল এই বাচ্চাটার সিভিয়ার ম্যালনিউট্রিশন, মানে সিভিয়ার ম্যালনিউট্রিশন। জাফরুল্লাহ ভাই হলো ডাক্তার, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তা আমি বললাম আচ্ছা ডাক্তার কেন? তখন আমি কথা বললাম, বললো যে জামাই টিউশনই করতো, সে 8,000 টাকা মাসে পেত, ওটার উপরে তাদের সংসার চলতো। এবং বাচ্চাটার দুধের একটা টিনের দাম হলো 3,000 টাকা, এক মাসে একটা কিনতো, সেটা কিনতে পারছে না, ওই বাচ্চাটা দুধ পাচ্ছে না। মানে আমার এত খারাপ লাগলো, ছেলেটা জেলে আর তার বাচ্চাটাকে দুধ দিতে পারছে না। আমি তখন বললাম দল থেকে আমরা এত টাকা তাকে দিব, কিন্তু সেটা তো একটা বোঝা। প্রত্যেক মাসে জেলেরা আছে, এদের পরিবারকে কিছু টাকা দেওয়া এটা দরকার। এটা আমি দল হিসাবে, আমরা যদি এটা না করি আমাদের দলে কোনো কাজ হবে না। এবং আমাদের নিজেদের বিবেকে লাগবে যে আমরা মানুষকে জেলে পাঠাতে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু তাদের বউ বাচ্চাকে আমরা কোনো সাহায্য করব না বিপদের সময়, এটা ঠিক না। সেখানে আপনাদের সহযোগিতা চাই। আমরা কিছু টাকা বিলি করেছি, যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে কিছু টাকা দিই, আমরা চেষ্টা করি। আর কোনো প্রোগ্রাম ঢাকার বাইরে করলে আমাদের টাকা লাগে, বাস ভাড়া লাগে। সকালে আমাদের ছেলে মেয়েদেরকে একটা নাস্তা দিতে হয়, 1 পিস পাউরুটি, একটা ডিম আর 1 বোতল পানি। খুব বিলাসিতা না, কিন্তু যদি 1000 লোক হয় আপনারা হিসাব করেন কত টাকা লাগে আমার। সো এইগুলি আমাদের করতে হয়। সো দলের এখানে অনেকে মুরব্বী আছে যারা কিছু টাকা পয়সা আছে, যদি মাসিক আপনারা ব্যবস্থা করতে পারেন, আমাদের মেরন ভাইকে বা কামাল সাহেবকে ওনাদেরকে বললে টাকা পাঠানোর ব্যবস্থা করবে। বিরাট অঙ্কের টাকা আমরা খুঁজছি না, আমরা পাবো না, কিন্তু ছোট যতটুকু পারেন আপনি যদি করেন, আমাদের গণতন্ত্রের লড়াইয়ের জন্য করেন, এবং আমাদের দলের প্রতি একটু সহানুভূতি থাকলে আপনি যদি এটা করেন, এখন এই মুহূর্তে আমাদের জন্য 1 লাখ টাকা অনেক বিরাট একটা উপহার। এককাল আসবে তখন আমাদের 1 কোটি টাকাও আমরা হয়তো পাত্তা দিব না। যদি আমরা ক্ষমতার কাছে যাই তখন অন্যরকম দেশের মুডটা বদলে যায়, কিন্তু এই মুহূর্তে আমাদের টাকার খুব অভাব। এবং সাংঘাতিকভাবে অ্যাপ্রিসিয়েটেড হবে যে আমি মিশিগানে আসছি এবং মিশিগানের কয়েকজন লোক রাজি হয়েছে কিছু টাকা পাঠাতে, আমার এই ট্রিপটা সফল। এবং ডিট্রয়েটে আসার আমি নূরকেও একদিন ইনশাল্লাহ নিয়ে আসতে পারবো, যে দেখো ডিট্রয়েটের লোক বিপদের সময় আমাদের পাশে ছিল, তোমাকে যেতে হবে, আমি তাকে নিয়ে আসবো, এটা কথা দিলাম আপনাকে। কিন্তু আপনারাও কিছু সহযোগিতা করেন আমাকে। সো টাকার জন্য বলছি, আপনারা বুঝতে পারছেন যে আমরা যে দলের সাথে আমরা আমাদের মোকাবেলা করতে হবে, সেই দলের টাকার কোনো
ঘাটতি নাই। এই কথাটা বলে যে নূর এবং অন্য নেতারা এই দল করে টাকার জন্য। আরে ভাই, টাকা বানাতে হলে আমার মনে হয় না আমাদের দলে এসে কোনো লাভ আছে। আপনারা ছাত্রলীগ করলে অনেক টাকা করা যাবে, গুলশানে অ্যাপার্টমেন্ট করা যাবে। আমাদের দলে কোনো টাকা নাই। সো টাকার লোভে যদি আপনারা কেউ বলেন যে নূর রাজনীতি করছে টাকার লোভে, এটা হাস্যকর। বা আমি করছি, মানে আমি তো আওয়ামী লীগের মন্ত্রী হতে পারতাম, তখন কত টাকা হতে পারতো। আপনারা তো বুঝতে পারছেন যে এই ধরনের আর্গুমেন্টে আপনারা পরিষ্কার লজিক্যাল আর্গুমেন্ট দিবেন যে টাকা বানাতে হলে এদের হাতে অনেক টাকা, কোটি কোটি টাকা, এদের কাছে মানে 20,000 টাকা পেলে তারা খুশি হয়ে যায়, তাদের কিছু পরিবারকে টাকা দিতে পারে তাদের দলে। সো আপনারা এই জিনিসগুলো একটু চিন্তা করবেন যে আপনাদের, আমি জানি না কতটুকু লাগবে বিবেকে, কিন্তু আমার ওই বাচ্চাটার জন্য, ওই বাচ্চাটার চেহারা যদি আপনারা দেখতেন, আপনারা এখনই আমাকে টাকা আমার হাতে দিয়ে দিতেন যে এই বাচ্চার দুধের ব্যবস্থা করো। আমরা চেষ্টা করছি, আপনারা চিন্তা করবেন না, আমরা আমাদের মতো চেষ্টা করছি, কিন্তু আমাদেরকে আরেকটু সহযোগিতা করলে আমরা অনেক দূর এগিয়ে যাব এবং এই দেশটাকে আমরা স্বাধীন এবং মুক্ত করব ইনশাল্লাহ। আমি বললাম তো একটু সিলেটি একটু বেশি মাতি, এটার জন্য মাফ করবেন। তো আপনাদের যদি কোনো ডিরেক্ট প্রশ্ন থাকে করেন, যে কোনো প্রশ্ন আমি রাজি আছি। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হলো যে বর্তমানে আমরা দেখি যে বিজিবি যেটা আছে, যেটা আগে বিডিআর ছিল, এদের সদস্য বেশিরভাগ সময় দেশের ভিতরে বিভিন্ন পর্যায়ে তারা কাজ করে। দেশের ভিতরে অন্যান্য বিরোধী দল যারা আছে তাদেরকে ধরেন ট্যাকল দেওয়ার জন্য তারা দেশের ভিতরে কাজ করে, কিন্তু এদের তো দায়িত্ব ছিল বর্ডারটার অবস্থা কি আমাদের এখন, এবং আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কতটুকু রক্ষিত অবস্থায় আছে? আমি বলবো যে সরকার মনে করে আমরা হলাম দেশের শত্রু, বিরোধী দলরা। আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা মানে আপনি জামাতি আর দেশের শত্রু, কারণ দেশের শত্রু, সরকারের শত্রু না, দেশের শত্রু হয়ে গেলাম। সো ওদেরকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা তারা মনে করে এটা জায়েজ। আর আমাদের সার্বভৌমত্ব, এটা নিয়ে তো আমাদের সবার মধ্যে মানে আমাদের দুশ্চিন্তা। অনেক ব্যাপারে ভারতীয় সরকার আমাদের দেশের উপরে প্রভাব ফেলছে। রয়ের এজেন্ট হাজার হাজার দেশে কাজ করছে, এটা আমরা জানি। আমাদের বর্ডারের লোককে মেরে ফেলে, আসলভাবে তাকে গুলি করে একটা বেড়ার উপরে তাকে ফেলে রাখে, এবং কোনো বিচার হয়নি। কিন্তু কেস করেছিল, কিন্তু কোনো শাস্তি হয়নি সেই লোকগুলি। তা আমাদের সার্বভৌমত্ব, পানির ব্যাপারে 54টা নদীর মধ্যে একটা নদীর একটা চুক্তি আছে, সেই চুক্তিটা তারা মানে না, তিস্তা নদী। অন্য চুক্তি হয়নি, এবং আমাদের সরকারকে বিভিন্নভাবে প্রভাবিত করে তারা মাল্টিল্যাটারাল ফোরামে নিতে দেয় না। আমরা এটা যে কোনো থার্ড পার্টির সামনে নিয়ে তারা বলবে এখানে তো অন্যায় হচ্ছে, তোমরা টোটাল কন্ট্রোল, এদের সাথে কোনো পানির বন্টন হবে না, এটা কি করে হয়? তারা জাতিসংঘে এটা এই জিনিসটা নিতে দেয় না, সরকারকে ধমকায় রাখছে এত বছর। আমরা এটা জাতিসংঘে নিব। এটা খুব ডেঞ্জারাস কথা, আমার এটা বলাই ডেঞ্জারাস, কারণ ভারতের লোকরা এটাকে আপত্তিকর মনে করে। ভারতের লোকরা মনে করে যে বাংলাদেশের স্বার্থ রক্ষা করাটা হলো অ্যান্টি ইন্ডিয়ান একটা জিনিস। আমি অ্যান্টি ইন্ডিয়ান না, আমি প্রো বাংলাদেশ। আমি ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব চাই, আমি চাচ্ছি ইন্ডিয়া ভালো করুক, আমি চাই ইন্ডিয়া ধনী হোক, তাদের অর্থনীতি আরো শক্তিশালী হোক। কারণ আপনারা তো আমেরিকা কানাডার ব্যাপার জানেন, কানাডা তো চায় যে আমেরিকার অর্থনীতি আরো শক্তিশালী হোক, আর তাদের উপর একটা ইতিবাচক প্রভাব পড়ে। ইন্ডিয়া যদি ভালো করতো, চায়নার মতো হয়ে যেত, আমরা ধন্য, আমরা খুব খুশি, কারণ আমাদের উপর একটা বিরাট প্রভাব পড়তো, আমরা একটা ধনী দেশের পাশে থাকতাম। কিন্তু আনফরচুনেটলি তারা ইনকম্পিটেন্ট, ফাইন্যান্সিয়াল পলিসিসে তারা অত্যন্ত ইনকম্পিটেন্ট। আমি IMF এর ইকোনমিস্ট হিসাবে বলছি যে এত লো কম্পিটেন্সের লোক তাদের দেশ চালায়, তাদের দ্বারা কিছু হবে না, এবং আমরা আমাদের অর্থনীতি অনেক বেশি দূর অগ্রসর হবে। তো সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একজন অর্থনীতিবিদ মেবি ইজ নট দ্য রাইট পারসন, কিন্তু আর কেউ করবে না, আমাকে করতে হবে। ইয়েস, যারা করার কথা তারা মাথা নিচু করে প্রমোশনের জন্য বসে থাকে। ওদের হুজুরদের সই ছাড়া, ওই হুজুরদের সই ছাড়া তারা প্রমোশন পায় না, তারা ওদেরকে খুশি করে। তারা আমাদের দেশের মানুষের স্বার্থ চিন্তা করে না, আনফরচুনেটলি। সো এটা কিছু করার নাই। আমি এটা
এই মুহূর্তে কিছু করার নেই। দেশে যদি রাজনৈতিক পরিবর্তন আসে তখন দেখবেন একটা সরকার যেটা আমাদের দেশের স্বার্থ রক্ষা করবে, যেটা ট্রাম্পের কথা বাংলাদেশ ফার্স্ট হবে। জি, আসসালামু আলাইকুম। আমি লাল মিয়া লালু। আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে আপনারা যে নতুন রাজনৈতিক দল করেছেন, তো এই দেশে যে জনগণ, এই দেশের জনগণ কিন্তু ওই যে আপনি আওয়ামী লীগের কথা বলছেন, আওয়ামী লীগ শুধু আলাদা না, এই দেশের প্রত্যেক জনগণের একটা কানেকশন আছে আওয়ামী লীগের সাথে। তো ওই যে আপনার নতুন দলের ডিসিপ্লিন বা রেসপন্সিবিলিটি, এই জিনিসগুলো আপনার যেভাবে আছে, আপনি কি মনে করেন আপনার দলের এই যে অন্যান্য লোকজনের রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিসিপ্লিন আছে এইরকম, বা এর জন্য আপনাদের কি পদক্ষেপ আছে, এটা একটু যদি বলেন। ট্রেনিং দরকার ওদের সাথে। আমার মানে আমি শিক্ষক ছিলাম, সো আমাকে শেখাতে হবে অবভিয়াসলি। এই জিনিসটা ন্যাচারালি আসে না। ওয়েস্টে আমি বড় হয়েছি, আমার পড়াশোনা, আমার ট্রেনিং ওদের যে একটু পার্থক্য আছে। এই ব্যাপারে আমি একটা জিনিস বলতে চাই, যারা এখানে আছেন, আমি সবচেয়ে খুশি হই যখন আমাদের কামাল সাহেব যদি এর পরের বার আপনারা একটু দয়া করে ওনাকে মেয়র করেন। এটা হলো আমাদের দেশের জন্য সবচেয়ে বড় একটা ব্লেসিং, সবচেয়ে বড়। আমি যদি আপনারা যদি এখানকার রাজনীতিতে আপনারা কাউন্সিলম্যান হন, সামনে এগোতে পারেন, এটা আমাদের দেশের জন্য হিউজ একটা ব্লেসিং। আপনাদের মাধ্যমে অনেক কিছু করা যাবে। এই মুহূর্তে আমাদের কোনো কংগ্রেসম্যান নাই, কোনো সেনেটর নাই, একদিন হবে। আপনারা যখন করতে পারেন এরকম লোক, আপনারা এক ঐক্যবদ্ধভাবে যখন নির্বাচিত করতে পারেন, তখন বাংলাদেশের প্রভাব দুনিয়াতে বাড়বে এবং আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য তখন আপনারা শক্তভাবে লড়াই করতে পারবেন। আপনারা স্টেট ডিপার্টমেন্টে একজন কংগ্রেসম্যান যদি আমার থাকতো, স্টেট ডিপার্টমেন্টে গিয়ে তদবির করতো যে আমার দেশের লোকদের অত্যাচার করা হচ্ছে। আপনারা বুঝতে পারছেন না? আমি সবচেয়ে খুশি হব আমাদের দলে জয়েন করেন, সেটা করেন, বা অন্য কোনো দলে কাজ করেন। সবচেয়ে খুশি হব যখন এখানকার কোনো ভালো পাবলিক রিপ্রেজেন্টেটিভের পজিশন আপনারা নিতে পারেন বাঙালি হিসাবে। ওয়ান্ডারফুল। আমি তখন আমার একটা ভর, আপনাদের উপরে ভর করে অনেক কিছু করা যাবে। সো আমি সবচেয়ে খুশি হব উনি মেয়র হবেন, আরেকজন রিপ্রেজেন্টেটিভ হবেন, আরও কাউন্সিলম্যান আরো বাড়বে। এটা আমার জন্যে, আমাদের জন্য, দেশের মানুষের জন্য গর্বের কথা, এবং এটা আমাদের জন্য একটা কমফর্ট, এটা মনে রাখবেন। সো আমি আপনাদেরকে এনকারেজ করছি লোকাল পলিটিক্সে আরো শক্তভাবে আপনারা কাজ করেন। আর পলিটিক্সে কাজ না করলে কোনো কিছু করতে পারবেন না। আপনি দেশের পরিচালনার সম্বন্ধে নালিশ করার কোনো অধিকার থাকে না। যদি আপনি কোনো পরিবর্তন, ধরেন এখন বাংলাদেশে যে নিম্ন জাতের লোক যারা দেশ পরিচালনা করছে, আমি যদি নিজে না নামি ওদেরকে সরাতে, তাহলে তো আমার নালিশ করার কিছু নাই। যে ওই লাইনটা নেওয়া যাবে না যে আমি দেশকে স্বাধীন করব না, আপনি করেন, আপনি আপনার কাজ থেকে সরে এসে আপনার বউ বাচ্চাকে কষ্ট দিয়ে আপনি রাজনীতি করেন না। নিজে না করলে আরেকজনের উপরে এই দোষটা দেওয়া যায় না। নালিশটাও আমার অত শক্তিশালী হয় না। সো এই জন্য সবাইকে পলিটিক্যালি অ্যাক্টিভ হতে হবে, এবং এই দেশের পলিটিক্সে আপনারা প্রত্যেকে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টিতে আপনারা অংশগ্রহণ করবেন। রিপাবলিকান পার্টিতে আমি বেশি এনকারেজ করব, কারণ আপনাদের ব্যাকগ্রাউন্ডের মানুষ খালি মাঠে রিপাবলিকান পার্টিতে গোল দেওয়ার একটা সুযোগ আসবে ভবিষ্যতে। ডেমোক্র্যাটদের মধ্যে ভিড় আমাদের দেশের লোকের, কিন্তু রিপাবলিকান পার্টিতে আপনারা গেলে অনেক সুযোগ পাবেন। আমি খুব অদ্ভুত একটা কথা বলছি, বাট আমি এনকারেজ করব যেখানে আপনারা খুব সহজে অগ্রসর করতে পারবেন সেখানে যান। এটা তো এই দেশেরই পার্টি, এই দেশের স্বার্থের বিরুদ্ধে থাকবে না। আমাদের বাঙালিরা যদি দুই পার্টিতে থাকে সেটা সবচেয়ে ভালো আমাদের আপনাদের সমাজের জন্য, আমাদের জন্য। জি, ডক্টর রেজা, আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো যে বাংলাদেশে 30 লাখের উপরে মানুষের রক্তের বিনিময়ে যে দেশ অর্জিত হয়েছে, অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে বাংলাদেশ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। সেই দেশেরই একটা রাষ্ট্রীয় বাহিনী যাদের উপর যুক্তরাষ্ট্র স্যাংশন আরোপ করলো, সেটা মানবাধিকার এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য, এবং 6 জনকে ইতিমধ্যে স্যাংশন আরোপ করা হয়েছে, পাশাপাশি র্যাবের উপর স্যাংশন আরোপ করা হয়েছে। আমি এটা কি আমাদের জাতি হিসাবে, জাতির 50 বছর পূর্তিতে এই বিষয়টাকে আপনি শারীরিকভাবে কিভাবে মনে করছেন? খুব ভালোভাবে তো আমি নিচ্ছি না, দেশের মানুষও এটা ভালোভাবে নিচ্ছে না। এটা একটা বিরাট একটা লজ্জা আমাদের সবার উপরে এটা আরোপ করেছে এই 6 জন। এই 6 জন না, আরো লোক আছে, তাদের নামও
প্রকাশ হবে হয়তো ভবিষ্যতে। আমাদের দেশে এটা একটা লজ্জার বিষয় যে এত বছর পর আমাদের দেশের মানুষ, আমাদের দেশে, এরা তো পাকিস্তানি না, পাকিস্তানি সেনাবাহিনী না, আমাদের দেশের মানুষ আমাদের দেশের মানুষের উপরে অত্যাচার করে তারা পার পেয়ে গেছে এত বছর। যুক্তরাষ্ট্রকে একটা শক্ত অবস্থান নেওয়ার জন্য আমাদের সবার একটা ধন্যবাদ জানানো উচিত, এবং যুক্তরাষ্ট্র যে দেরি করে করলেও তারা করেছে। এবং আমার মনে হয় আমাদের দেশে যে ভাবমূর্তি, শুধু ভাবমূর্তির কথা বলে না আওয়ামী লীগ সরকার, তাদের ভাবমূর্তি কোথায় গেছে সরকারের এবং দেশের এই ঘটনার পর আপনারা একটু চিন্তা করেন। সো আমি মনে করি এটা খুব দুঃখের বিষয়। এদের ইমিডিয়েটলি তাদের সাসপেন্ড করা উচিত, এই 6 জনকে ইমিডিয়েট সাসপেনশন। তাদের বিরুদ্ধে চার্জগুলি সত্য কিনা এটার ইনভেস্টিগেশনের জন্য তাদেরকে কোনো পদে রাখা যাবে না সেই সময়, যেটা আমেরিকায় করে। এরকম একটা অ্যালিগেশন থাকলে তাদের সাসপেনশন হয়, তারপরে একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন করে, আমাদের সিনিয়র একজন জাজের অধীনে একটা ইনকোয়ারি কমিশন করে এই চার্জগুলি, এই অভিযোগের সততা নিয়ে আমাদের একটা তদন্ত দরকার। তারপরে ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে বা নেওয়া যাবে না, হয়তো ওরা যেটাই হয় সেটা তদন্তের মাধ্যমে আমরা বের করি। আর এটা আমাদের দেশের জন্য যে কত ক্ষতিকর, আমাদের সেনাবাহিনী, পুলিশ বাহিনীর তো আর দেশে বা বিদেশে কোনো সুনাম নাই। পুলিশ বাহিনী যে একটা অত্যাচারী একটা বাহিনী, সরকারের একটা রাজনৈতিক তাদের কর্মকাণ্ডের একটা বাহিনী, এটা জানা গেল। এবং গোয়েন্দা সংস্থার কাজ হচ্ছে আমাদেরকে বিরুদ্ধে, আমাদের দেশের মানুষকে অত্যাচার করার সরকারের পক্ষে তাদের এটা দায়িত্ব কেউ দেয়নি। এবং তারা যে এই মিথ্যা মামলা এবং অত্যাচার করছে মানুষের উপরে, এটার কৈফিয়ত তাদেরকে দিতে হবে সবাইকে একদিন, এটা প্রমাণ করলো। এবং তাদের যে বাইরে টাকা পাচার করেছে, বাইরে টাকা রেখেছে, কোনোটাই এটা সেফ থাকবে না। আনলেস তারা মিয়ানমার বা নর্থ কোরিয়াতে রাখে, হয়তো তখন সেফ থাকবে, তারা ওখানে বসবাস করতে পারে, ওখানকার সেই সব দেশে বসবাস করার যোগ্য এই লোকগুলো। তাহলে আমি এখন এখানে আমার কথা শেষ করি। কোনো শর্ট কোয়েশ্চেন ছিল কারো? না, বল। আমি মোহাম্মদ খান। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে আমি খুব কাছাকাছি থেকে দেখেছি। সেখানে প্রত্যেক বছর লক্ষ লক্ষ বেকার শিক্ষিত সৃষ্টি করা হয়, এবং আমি কাছে থেকে দেখেছি যারা পলিসি মেক করে, শিক্ষানীতি নিয়ন্ত্রণ করে, তারা ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করে। আপনাদের প্রত্যেক রাজনৈতিক দলের একটা ম্যানিফেস্টো থাকে, জানি না আপনাদের কিভাবে বা বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনারা কিভাবে চিন্তা ভাবনা করছেন? এখানে বড় একটা পরিবর্তন আসবে। আমি মনে করি আমাদের দেশের সবচেয়ে লং টার্ম ড্যামেজ হয়েছে এই সরকার থেকে আমাদের শিক্ষা ব্যবস্থায়। অর্থনীতি আপনাকে বলি, আমি তো অর্থনীতির কাজ করেছি অনেক বছর, আমি 10 বছরে ঠিক করে ফেলতে পারবো যা ক্ষতি হয়েছে। আমি 10 বছরে ব্যাংকিং খাত, বাজেট, এগুলো ঠিক করতে পারবো। বাজেটে আমি গ্রাম বাংলার চেহারা পাল্টাবার জন্য অনেক পয়সা ডিরেক্টলি ঢালবো প্রত্যেক গ্রামে, 50 লাখ টাকা করে প্রত্যেক বছরে। জাস্ট একটা উদাহরণ দিলাম, এটাতে গ্রাম বাংলার চেহারা পাল্টে যাবে। চুরি হলেও গ্রাম বাংলার চেহারা পাল্টে যাবে 5 বছরে, 50 লাখ করে প্রত্যেক গ্রামে দিলে খুব বেশি টাকা লাগবে না, 35,000 কোটি টাকার মতো। এটা বাজেটের অনেক টাকা মনে হয়, কিন্তু বাজেটের হিসাবে এটা আমি অন্য জায়গায় সেভ করে পারবো। কিন্তু শিক্ষা খাতে 15-20 বছর আগে ঠিক করা যাবে না। আমাদের টেকনিক্যাল এডুকেশন উইক, আমাদের শিক্ষার মান কমে গেছে, পরীক্ষা না দিয়ে পাশ করা যায় বাংলাদেশে, এটা তো আমাদের শিক্ষা খাতে সবচেয়ে ড্যামেজ করেছে। এবং আমি মনে করি এটা অলমোস্ট একটা আওয়ামী লীগ এবং অন্য একটা দেশের কনস্পিরেসির মতো মনে করি। আমাদের শিক্ষা খাত ধ্বংস করলে দেশটা ধ্বংস হবে, এবং এটা এরা করছে, এটা এরা সাকসেসফুলি করেছে। আমাদের দেশে পরীক্ষা না দিয়ে পাশ করা যায়, আমাদের দেশে আমরা শুনি অপরাধ না করে মামলা দেওয়া যায়, আমাদের দেশে পেঁয়াজ ছাড়া রান্নাও করা যায়, অনেক কিছু শিখেছি, ভোট ছাড়া নির্বাচিত হয়। হ্যাঁ, বাংলাদেশে অনেক কিছুই দেখেছি যেটা বিদেশে আমরা দেখি না। কিন্তু সবচেয়ে ড্যামেজিং এবং লং টার্ম ড্যামেজ হলো শিক্ষা খাত। কারেক্ট, আপনি ঠিকই বলেছেন। আপনার মতো লোককে আমার তো ইনপুট দরকার হবে তখন।
যদি আমরা কখনো ক্ষমতায় যাই, আপনাদের মতো স্পেশালিস্টদেরকে আমরা সারা পৃথিবী থেকে টানবো এবং আমেরিকা এবং ইংল্যান্ডের এক্সপার্ট এডুকেশনিস্ট আমি প্রথম চাইবো আমেরিকান সরকার এবং ব্রিটিশ সরকারে তোমরা তোমাদের বেস্ট ট্রেন্ড এডুকেশনিস্ট আমাদেরকে পাঠাও। এই শিক্ষা খাতকে আমরা মোর জব ওরিয়েন্টেড করব এবং বিদেশে এবং দেশে চাকরির জন্য আমরা মানুষকে প্রস্তুত করব, এটা যেটা করা হয় না। সো দ্যাট উইল বি ওয়ান অফ আওয়ার বিগ রিকোয়ারমেন্টস, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স এই ব্যাপারে।